তো একটি বাচ্চা মেয়ে ও মানে পজেসড ছিল। তো আমাকে ভূত চতুর্দশীর দিন মানে তখন গলায় দড়ি দিতে যাচ্ছে, রাত্রিবেলা উঠে মানে ওয়াশরুমে গিয়ে বসে থাকছে মেয়েটা মানে ওর বোন, ও আর ওর বোন একসঙ্গে। হ্যাঁ মানে ধরো এই যে করোনা ভাইরাস আমরা তো দেখিনি জিনিসটা কি, আমরা তো এফেক্টেড হয়েছি, তার মানে কি সেটা নেই? আচ্ছা ডেফিনেটলি, কারণ ওগুলো ট্র্যাপড এনার্জি। স্পিরিটরা কি হয় না, কোনো জায়গায় যদি ঘোস্ট আর স্পিরিটের যে ডিফারেন্স, ঘোস্ট হচ্ছে ট্র্যাপড এনার্জি, স্পিরিট হচ্ছে ওরা ফ্রি, মানে ওরা সব জায়গায় যেতে পারে। আর কিছুদিন পর হঠাৎই তার রাত 12টার পর বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু করে, সে চিৎকার চেঁচামেচি ভাঙচুর করছে, মানে তাকে লিটারালি বেঁধে রাখতো। এনার্জিকে তোমার ডিটেক্ট করে, বিভিন্ন মোড আছে এখানে, লাইটের ব্যাপার আছে, রেঞ্জ আছে। আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ আমি মাঝখানে, আমার ডান পাশে ওই মানে ওই দাদা, আর এই পাশে আমার ওই নিস। তো এটা সামনে একটা গাছ, এবং গাছ থেকে কিছুটা নাবছে, আওয়াজ পাচ্ছি মানে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ভূতাবাসের একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এই ভিডিওটা কিন্তু একটা পডকাস্ট ভিডিও হতে চলেছে। আজকে আমাদের সাথে যিনি গেস্ট ছিলেন, উনি একজন ডাইনি বিদ্যায় স্পেশালিস্ট, এছাড়াও রেইকি এবং অ্যাঞ্জেল থেরাপি স্পেশালিস্ট। এছাড়াও ওনার একটা বিশেষ পরিচয় রয়েছে, সেটা হচ্ছে উনি টিম ডসের সাথে অ্যাজ এ সাইকিক হিসাবে কাজ করে থাকেন। টিম ডস, যার নাম আপনারা হয়তো অনেকেই জানেন, যারা প্যারানর্মাল ইনভেস্টিগেট করে থাকেন। আজকে ওনার থেকে আমরা অনেক কিছু নতুনত্ব জানতে পেরেছি। এছাড়াও প্যারানর্মালের বাইরেও আমরা এমন অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু প্যারানর্মাল বিষয় এবং তার বাইরেও অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। রূপম দা, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? চলছে গুড। প্রথমে যেই ব্যাপারটায় যাই সেটা হচ্ছে তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের সাথে যুক্ত। হ্যাঁ, ডস, টিম ডস, ডিওএস, ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল, ইশিতাদি দেবরাজদা, ওনাদের টিমে আমি অ্যাজ এ সাইকিক। মানে যেহেতু তুমি ইনভেস্টিগেটর, তাই জন্য তোমার সাথে তো অনেক ঘটনা নিশ্চয়ই ঘটেছে, তুমি অনেক দেখেছো চোখের সামনে। ইনভেস্টিগেশনের বাইরেও প্রচুর ঘটনা ইনভেস্টিগেশনে তো আছেই। হ্যাঁ, তাহলে সেই ঘটনাগুলো আমাদের দর্শক জানতে চাই, আমিও জানতে চাই। আচ্ছা, তো আমি একটা হরিফিক ঘটনা দিয়ে স্টার্ট করছি, যেটা ইনভেস্টিগেশনের বাইরে অ্যাজ এ হিলার বা অ্যাজ এ সাইকিক বলতে পারো। আমার বাড়ির খুব কাছেই থাকেন, এবং আমি নাম বলছি না জায়গার। তো একটি বাচ্চা মেয়ে, ও মানে পজেসড ছিল। তো আমাকে ভূত চতুর্দশীর দিন মানে ওই জিনিসটা এত বেশি বেড়ে যায়, আমাকে ডাকা হয়েছিল। এবং আমি যখন যাই, মানে মেয়েটা আমরা মুভিতে যেরকম দেখি যে পজেসড, সে মারামারি করছে, নিজেকে হার্ম করছে, তারপর কেউ ধরে রাখতে পারছে না, সেম মানে আমার সঙ্গে গেলে মনে হতো যে আমি মুভি দেখছি, এতটা রিয়েলিস্টিক ওখানে ওই ঘটনাটা। তো বাবা মা খুব টেন্স এবং কান্নাকাটি, ওরা দুই বোন। মেয়েটি বোর্ড দিত এবার, এবং মানে ওর বাবা মা তো এতটাই ভেঙে পড়েছে যে সুইসাইডাল, মানে যখন তখন গলায় দড়ি দিতে যাচ্ছে, রাত্রিবেলা উঠে মানে ওয়াশরুমে গিয়ে বসে থাকছে মেয়েটা মানে ওর বোন, ও আর ওর বোন একসঙ্গে শোয়, এবং বোনটা এটা ফলো করেছে। তো আমি যখন যাই, তখন মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে যে মানে অদ্ভুত ভাবেই সে মানে কিরকম বিহেভিয়ার করছে, চুলটা কেমন ছাড়া ছাড়া, চোখের দৃষ্টি অদ্ভুত সবসময়, মানে যে পজেসড থাকে তার চোখের দৃষ্টি কিন্তু ডিফারেন্ট হয় মানে নর্মালের থেকে। তো আমি যখন রিচুয়াল স্টার্ট করলাম, এবং ওর ঘরে যেখানে প্রবলেম, মানে যেখানে স্পিরিটটা রয়েছে, মানে যেখানে অ্যাপয়েন্ট করা হয়েছে, একটা আলমারির ভিতর, মানে ওই আমি গিয়ে আলমারিটা খুললাম, এবং ওটা তো বুঝতেই পারলাম। এবং আমার সঙ্গে আরেকজন ছিল, মানে যে আমাকে কল করেছিল, ও তন্ত্রের ব্যাপারে আছে, ও সেম মানে ওই আলমারি থেকে, ও বলছিল যে আলমারিতেই আছে জিনিসটা। তো যাই হোক, আমি যখন রিচুয়াল স্টার্ট করলাম, কিছু রিচুয়ালস হয় তোমার কর্পূরের সাথে কিছু জিনিস মিশিয়ে, সেটা বার্ন করলে স্পিরিট থাকতে পারে না। তো সেটা আমি যখন স্টার্ট করলাম, সারা ঘরে পুরো মাংস পচার গন্ধ, মানে আমরা নিজেরা দাঁড়াতে পারছি না। তো তারপর আমি কিছু চ্যান্টিং চালিয়েছি, কিছু সাউন্ড ক্রিয়েট করেছি, এবং মেয়েটা লিটারালি কানে এরকম হাত দিয়ে বসে আছে, মানে শুনবেন, মানে যে মেয়েটা পজেসড, মানে ও নর্মাল কথা বলো, আস্তে 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 যেই শুরু করলাম, ও রূপ চেঞ্জ। তো এরকম মানে 2-3 বার যেতে, মানে আমি অনেক গেছিলাম ওর বাড়িতে, এবং তারপর আস্তে 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 ক্লিয়ার হয়। এবং শুধু আমি একা না, আরো 1-2জন ছিল, তারাও এসে করেছে, কারণ এতটাই স্ট্রং স্পিরিট। এবং সে, ওর মধ্যে 3-4টে স্পিরিট ছিল, এবং ওর ফ্যামিলিরই লোক, ও ঠাকুমা অ্যাপয়েন্ট করেছিল, মানে ওদের যেহেতু ওই সম্পত্তি নিয়ে সমস্যা, মানে ঠাকুমা চালান করেছে তারাপীঠ শ্মশান থেকে। আচ্ছা, তারপরে কি মেয়েটাকে সুস্থ হয়েছে, এখন অনেক সুস্থ, এবং ও কিছু স্মৃতি ভুলে গেছে, মানে এটা বলাই হয়েছিল। মানে আরো যে তান্ত্রিকরা এসেছিল, তারপর ও সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের সমস্যা ছিল, এবং সুইসাইডাল ছিল। তো যখন ও মানে
রিকভার করলো ব্যাপার থেকে, তো কিছুটা জিনিস, কিছুটা মেমোরি লস হয়েছে এবং আস্তে আস্তে ওষুধও খাচ্ছে, হিলিংয়েও আছে, ও ঠিক হয়ে গেছে, অনেক ঠিক, অনেক সুস্থ। আচ্ছা, তো আমি একটা জিনিস জানতে চাইছি যে যারা ধরুন এই যে পজেস্ট হয়, মানে তাদের কি এই যে স্মৃতির ব্যাপারটা যে আপনি বললেন, এটা কি হবেই? না না না, নেসেসারি না। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় স্মৃতি বিভ্রাট হয়, কিছু সাইকোলজিক্যাল, অ্যাকচুয়ালি পজিশনের সঙ্গে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের একটা অ্যাকচুয়ালের আর কি ডিফারেন্স থাকে। মানে এরকমও হয়েছে, আমি মানে এরকম ইনভেস্টিগেশনেও গেছি, সে কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে তার, সে কিন্তু পজেস্টই নয়। আচ্ছা, মানে সে প্রিটেন্ড করে পজেস্ট, মানে সে ভাবে আমি পজেস্ট বা আমি দেখতে পাচ্ছি স্পিরিট, আদৌ তা নয়, ওটা পুরোটাই ডিসঅর্ডার। মানে ওর বাড়িতে গিয়ে ইনভেস্টিগেট করে দেখা হয়েছে, আমি নিজে গেছি, সেখানেও আমি ট্র্যাক করার চেষ্টা করেছি, কিচ্ছু নেই, পুরো জিরো, কোনো এনার্জি, কোনো স্পিরিট, কোনো মানে হন্টেড নাই, কিন্তু ওনাকে দেখতে পায়। ওটা সম্পূর্ণ তোমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় হয় এরকম, হ্যালুসিনেট করা। বাড়িটা যে হন্টেড, মানে আপনারা যখন কোনো বাড়িতে যাচ্ছেন, খোঁজ পাচ্ছেন যে কোনো বাড়িতে হন্টেড রয়েছে, আপনারা যাচ্ছেন ইনভেস্টিগেট করতে, তো আপনারা প্রথম কি দেখে বোঝেন ওই জায়গাগুলো? দেখো, হন্টেড যদি বাড়ি হয় তাহলে যে ফ্যামিলিরা রয়েছে তাদের সাথে বিভিন্ন প্রবলেম ক্রিয়েটেড হয় তাদের লাইফে, তাদের দীর্ঘদিন কিছু না কিছু চলতে থাকে, বা তারা কোনোভাবে এফেক্টেড হয়, তারা বলে যে রাত্রিবেলা এই হচ্ছে সেই হচ্ছে। তো একটা তো ওটা দেখে তোমার ভাবা হয় যে ঠিক আছে হন্টেড। এবার যখন আমরা যাই তখন মানে ইনভেস্টিগেশন হিসাবে আমরা যেটা করি, কিছু আমাদের গ্যাজেটস আছে, সেটা দিয়ে কানেক্ট করা হয়। তো ইকো বক্স বলে একটা হয়, যেটা তোমার স্পিরিটের সাথে কথা বলা যায়, কিছু ইন্টেলিজেন্স ওয়ার্ড সেখান থেকে আসে, মানে খুব মানে সেটা তোমার মাইনিউটলি শুনতে হয় এবং কানেক্ট করতে হয়, কারণ ওটা খুব মানে ওর আশেপাশে আরো অনেক ওয়ার্ডস আসে। তো সেক্ষেত্রে তোমার ওইভাবে কানেক্ট করা হয়। কিছু তোমার লাইটস আছে যেটা তোমার সেন্সার হিসেবে কাজ করে, কোনো যদি স্পিরিট পাস করে সেটা জ্বলে উঠবে। এইসব বহু গ্যাজেটস ইউজ করা হয়। তারপর আমি যেটা করে থাকি, আমি ক্রিস্টালস দিয়ে কানেক্ট করি, বা আমার নিজের সেন্স, আমি তো যেহেতু সাইকিক হিসাবে আছি আর তোমার দীর্ঘদিন আমি হিলিং এ আছি, তো আমি বাড়িতে পা রাখলেই বুঝে যাই যে বাড়িটা হন্টেড না হন্টেড নয়। আচ্ছা, তো সেইভাবে বোঝা যায়। ওই যে যেটা বললেন যে ওই যে মিটারে যে লাইটিংটা হবে, ওটা কি শুধুমাত্র বাজে স্পিরিট থাকলেই হবে নাকি? না, যে কোনো হাই এনার্জির কিছু থাকলে, মানে ধরো তুমি যদি ওটাকে ফ্রিজের সামনে ধরো, রেডিও অ্যাক্টিভ একটা ইয়ে আছে, তো ওটার একটা হাই ফ্রিকোয়েন্সি ধরবে। এবার এমন জায়গায় নিয়ে গেলে যেখানে হয়তো কোনো কারেন্ট বা কোনো কিছু নেই, কিন্তু সেখানেও হাই, নয় নেগেটিভ নয় পজিটিভ, কিছু একটা থাকবে, বেশিরভাগ নেগেটিভই থাকে। আচ্ছা, মানে নেগেটিভ স্পিরিটসরাই ঘরে হন্টেড হয় বলে সেগুলো নিয়ে গিয়ে চেক করা হয় এবং তখন ধরা পড়ে। আর যে বললেন ওই যে ওদের সাথে যে আপনারা কথা বলতে পারেন, হ্যাঁ, যখন যান আর কি ইনভেস্টিগেট করতে, তো ওরা কি কিরকম, মানে ওদের যে কথা বলার ব্যাপারটা ওইটা কিরকম, মানে ওটা বিভিন্ন ওয়ার্ডস আসে। যেমন আমি একটা ইনভেস্টিগেশনে গেছিলাম, তাতে যখন কানেক্ট করা হয় ওর আশেপাশ থেকে প্রচুর ওয়ার্ডস আসে, কিন্তু পার্টিকুলার যখন তুমি প্রশ্ন করবে কিছু কিছু ওয়ার্ডস খুব স্পেসিফিক আসে। ধরো আমরা জিজ্ঞেস করলাম আমাদের এখানে যে কজন আছে, ও বলবে 3, এরকম বলে। আমি যে কথা বলছি আমার নামের ফার্স্ট অক্ষর কি, বলবে আর। আমার কি নাম, রূপম। আবার বলবে, ধরো তুমি জিজ্ঞেস করেছিলাম আমরা যে কিভাবে আপনি এসেছেন, বা তখন বলছে বারবার বলছে ট্র্যাপড এনার্জি, মানে কোনোভাবেও ট্র্যাপড হয়ে গেছে। আচ্ছা, আর এই যে ধরুন অনেক সময় আমরা শুনতে পাই যে আপনারা বলছেন যে আপনারা মেশিনের মাধ্যমে যেগুলো করেন, যারা প্লানচেট করে, প্লানচেটের মাধ্যমেও তো ব্যাপারটা আসে। কথাটা কিন্তু প্ল্যানচেট নয়, কথাটা সিয়ন্স। প্ল্যানচেট হচ্ছে ওই উজা বোর্ডের মধ্যে যে ট্রায়াঙ্গেল শেপ যেটা নড়ে, ওটার নাম প্ল্যানচেট। ওই জিনিসটাকে প্ল্যানচেট বলে, মানে ট্রায়াঙ্গেল যে গ্যাজেট, ওই জিনিসটা থাকে যেটা নড়ে, যেটা তোমার অক্ষরগুলো দেখায়, ওটার নাম প্ল্যানচেট। আর যেটা করা হয় স্পিরিট কানেকশন, যেটা স্পিরিটের সাথে কানেক্ট করা হয়, ওটার নাম সিয়ন্স। আচ্ছা, আমরা ভুলে জানি অ্যাকচুয়ালি, প্ল্যানচেট বলে না। হ্যাঁ, তারপর বলো। তো ওইটার মাধ্যমে যে যোগাযোগ করা হয়, তো ওইটা তো কোনো মেশিন ছাড়াই ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারছে। অনেক সময় বলে যে আমরা শুনেছি, হ্যাঁ, যে কোনো খারাপ আত্মাও চলে আসে, সব সময় যে সেই আসবে যাকে ডাকছে তা তো হয় না। একদম একদম একদম। কারণ যদি কোনো প্রফেশনাল কেউ প্ল্যানচেট করে বা সিয়ন্স করে, বা মিডিয়ামশিপ যেটা হয়, মানে নিজের মধ্যে স্পিরিটকে ডাকা, তখন সেই স্পেসিফিক লোকটাই আসে। আর যারা তোমার মানে কি বলবো, লেম্যান, তারা একটা হুজুকের বসে চলো আজকে আমরা করবো প্ল্যানচেট বা হোয়াট এভার, মানে যারা বন্ধু বান্ধব, তারা তো জানেই না প্রসিডিউরটা কি করতে হয়। ওই একটা দেখে, একটা মুভিতে দেখেছি, গুগলে পড়েছি, ওই দেখে একটা নিজেদের মতো করতে গিয়েই তখন অ্যাকচুয়ালি কি হয়, যদি কোনো নেগেটিভ স্পিরিট আসে, ও কিন্তু তোমার যাকে ডাকছো তার সেই রূপে ডিসগাইজ করে আসবে। তুমি ভাবছো এসেছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আর যায় না, ও থেকে যায় এবং তোমাকে আস্তে আস্তে তোমার সোলটাকে নিয়ে চলে যায়। এটা হয়। যেমন আমরা ভেরোনিকা মুভিটাতে দেখেছিলাম, ভেরোনিকা কিন্তু ট্রু স্টোরি। মেয়েটি গ্রহণের সময় ও কাউকে, সবাই ফ্রেন্ডরা মিলে এরকম প্ল্যানচেট করে এবং সেই স্পিরিটটা আসেও, কিন্তু পরবর্তীকালে দেখা যায় ওটা ডেমন।
এবং ওকে মেরেই ফেলে। মানে ওই বাড়িটা এখনো আছে এবং ওর সিল করা। আপনারা কি এরকম প্লাঞ্চেটের কোনো কেস কি দেখেছেন? প্ল্যান্টারের বহু কেস আছে, কিন্তু আমি পার্সোনালি প্ল্যান্টারের কেসে যাইনি, বা আমার সামনে সেরকম ভাবে হয়নি। অনেক আগে একটা কেসে আমি ছিলাম, তখন ছোট ছিলাম। কিন্তু প্ল্যান্টেড অ্যাকচুয়ালি করা উচিত নয়। ইভেন বিদেশে কিন্তু এই উজা বোর্ডটা ব্যান। আচ্ছা, কারণ বলছে যদি উজা বোর্ডটা কিনেও তোমার বাড়িতে রাখো, ওটা একটা পোর্টাল, ওখান থেকে স্পিরিটটা কিন্তু পাস করে বা চলে আসে, তুমি প্ল্যান্টেড করো চাই না করো। আচ্ছা। বুঝতে পেরেছো? তো অলওয়েজ প্ল্যানচেট করা মানে যদি সে প্রফেশনাল কেউ হয় ঠিক আছে, আদারওয়াইজ উচিতই না। কারণ কে আসবে না। রিসেন্ট একটা ঘটনা হয়েছে, মানে আমি পুরোটা মানে ডিসক্লোজ করতে পারবো না, কিছুটা তোমাকে আমি হিন্টস দিচ্ছি। সে গ্রহণের সময় কাকে ডেকেছে আমি জানি না, একটা হাজবেন্ড ওয়াইফ চলে মানে কি এসেছে গ্রহণের সময় করতে এই হয়? রিসেন্ট গ্রহণ। না না না, এরকম কোনো ব্যাপার না। কিন্তু গ্রহণের সময় কি হয়, ওই রিলেমটা খুব কাছে চলে আসে, মানে ওই এপার ওপার খুব কাছে চলে আসে, কারণ তখন তো একটা ওই মিড অফ দ্য পয়েন্ট হয় গ্রহণের সময়। তো ওই রিলেমটা অনেক কাছে চলে আসে, এবং ওই তোমার ডিমেনশনটা যা বলে, তো সে প্ল্যানচেট করে মানে সিয়ন্স করে ডেকেছে, এবং কে এসেছে জানি না, দুটো হাজবেন্ড ওয়াইফ এসেছে, এবং তার এখন লাইফ হেল করে দিয়েছে। মানে তার গা থেকে পচা গন্ধ পাচ্ছে আশেপাশের লোকেরা, মানে আচ্ছা। এত দুর্গন্ধ পাচ্ছে, লোকে দাঁড়াতে পারছে না। তার বাড়িতে সে রাতে ঘুমাতে পারছে না, মানে আননোয়িংলি সে জেগে বসে আছে, কেন বসে আছে ও নিজে জানে না। একটা সারাক্ষণ ইরিটেশন চলছে, কেউ যেন ওকে কিছু বলছে। তো এই জিনিসগুলো হচ্ছে। তো আর সে ওটা ডেকেছিল কেন? গড নোস, হয়তো ট্রাই করেছিল, চলো দেখি কি হয়। আচ্ছা, বাট এটা তুমি যদি প্রফেশনালি জানো ব্যাপারটা, যে আমি পারবো বা আমি এটাতে মাহির, তবে করো। ইচ্ছা মতো কোনো কিছুই করো, মানে আমরা তাকে কেন পোক করতে যাবো? একটা অন্য রিলেমের স্পিরিট, তাকে টানছি, তারও তো একটা সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছো? তো বা আশেপাশে যদি কোনো স্পিরিট থাকে, সে পজিটিভ না নেগেটিভ আমরা জানি না, চলেই আসলো এরকম নেগেটিভ স্পিরিট স্পিরিট। কি পজিটিভ হতেও পারে? হয়তো, অবশ্যই হয়। হোলি স্পিরিট আছে, তোমার নেগেটিভ আছে। তাদের তুমি হোলি স্পিরিটদের স্মেল খুব সুন্দর, হঠাৎ করে তুমি খুব সুন্দর স্মেল পেলে ঘরের মধ্যে, হয়তো সেটা পাওয়ার কথা নয়, তার মানে কিন্তু সে কোনো পজিটিভ স্পিরিট আশেপাশে রয়েছে। বুঝতে আচ্ছা। পেরেছো? তো নেগেটিভ হলে তুমি বুঝতে পারবে, তোমাকে স্ক্র্যাচেস করলো, বা তোমার ঘরে জিনিস ফেলে দিচ্ছে, বা কোনো মুভমেন্টস হচ্ছে, বা কোনো নয়েজ করছে। অ্যাকচুয়ালি স্পিরিটটা এইসব করে নিজেদের মানে অস্তিত্বটা বোঝাতে যে আমরা আছি। ওরা তো কথা বলতে, মানে তুমি শুনতে পাবে না ওদের ভয়েস, দ্যাটস ওয়াই ওরা তোমার সাথে এইভাবে কানেক্ট করার চেষ্টা করে, যে আমি আছি এখানে। আমাকে ধাক্কা দিল, স্ক্র্যাচ করলো, বা কিছু ফেলে দিল, কোনো নয়েজ করছে, ছাদে হাঁটছে বা হাঁটার আওয়াজ পাচ্ছ, কিছু ঘষে নিয়ে যাওয়ার আওয়াজ পাচ্ছ। যেমন ধরুন, এক ধরনের লোক আছে যারা স্পিরিট বিশ্বাস করে, হুম, ভগবানও বিশ্বাস করে, স্পিরিটও বিশ্বাস করে, একদম। ভূতেও যেটাকে বলা হয়। হুম, তো আর এক ধরনের লোক আছে ভগবান বিশ্বাস করে কিন্তু ভূতে বিশ্বাস করে না, যে ভূত বলে কিছু নেই। হুম। তে এই জিনিসটা যে অনেকে বলে যে নেই, তারা যেহেতু দেখেনি তারা বলে নেই। তা ভূত কি সবসময় সিনেমার মতন ওরকম ভাবেই দেখা দেবে? হ্যাঁ, মানে ধরো এই যে করোনা ভাইরাস, আমরা তো দেখিনি জিনিসটা কি, আমরা তো এফেক্টেড হয়েছি, তার মানে কি সেটা নেই? বা যারা এফেক্টেড হয়ও নি, তার মানে কি জিনিসটা নেই? আজকে কেউ যদি ভাবে যে স্পিরিট নেই, তো কি যায় আসে? তাদের ভাবনা দিয়েই তো পুরো পৃথিবী চলছে না? এরকম বহু আননোন জিনিস আছে যেটা আমাদের মানে সেন্সেরই বাইরে, যে থাকতে পারে, কিন্তু সেগুলো দিনরাত ঘটে চলেছে আমাদের অজান্তে। তাহলে আচ্ছা, এই যে আপনি তো বলছিলেন একটা ব্যাপার, আপনি অফ ক্যামেরা যেটা বলছিলেন, ওই উত্তরবঙ্গের ব্যাপারটা, ওটা কি ছিল? আপনারা যে ইনভেস্টিগেট করতে গিয়েছিলেন কোনটা? উত্তরবঙ্গে, যে গিয়েছিলেন, ওই যে যেটা বললেন যে ডাউহিলের ডাউহিল, ব্যাপারটা, হ্যাঁ। ওটা কি ছিল? ওটার মধ্যে কোনটা, কোন কেসটা? ওই যেটা বললেন যে আয়নার যে ব্যাপারটা, ওই দুটো চোখ দেখতে পেয়েছেন ও, অফ ক্যামেরা বলছেন। ডেফিনেটলি কোনো নেগেটিভ স্পিরিট ছিল, আচ্ছা, ডেফিনেটলি। কারণ ওগুলো ট্র্যাপড এনার্জি। স্পিরিটরা কি হয় না, কোনো জায়গায় যদি ঘোস্ট আর স্পিরিটের যে ডিফারেন্স, ঘোস্ট হচ্ছে ট্র্যাপড এনার্জি, স্পিরিট হচ্ছে ওরা ফ্রি, মানে ওরা সব জায়গায় যেতে পারে। আর ঘোস্ট হচ্ছে পার্টিকুলার কোনো জায়গাতে ওরা হয়তো ট্র্যাপড, ওর থেকে বাইরে বেরোতে পারে না। আচ্ছা। তো ডাউহিলেও কিছু স্পিরিটস আছে বা ঘোস্ট আছে যেগুলো কিন্তু ট্র্যাপড এনার্জি। শুধু ডাউহিলে কেন, যেখানে যেখানে হন্টেড প্লেসেস আছে, যেমন আমাদের পার্ক স্ট্রিট সিমেট্রি বলো, ভানগড় বলো, পুতুলবাড়ি অনেকে বলে হন্টেড না, ডেফিনেটলি হন্টেড। আমি নিজে গেছি, গিয়ে আমি দেখেছি পুরো এনভায়রনমেন্টের সবকিছু চেঞ্জ। মানে বাইরে একরকম ওয়েদার, ভিতরে তুমি ঢুকলে তোমার পুরো স্পাইন চিল দেবে, মানে পুরো শরীর অন্যরকম এফেক্ট বুঝতে পারবে। তো এরা যারা ট্র্যাপড এনার্জি, তারা কিন্তু ওই জায়গা থেকে বেরোতে পারে না। এবং যখনই তুমি সাসেপ্টেবল, মানে তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে স্পিরিটের সাথে কানেক্ট করার, বা ওরা কানেক্ট করে তোমার সাথে, তখন কিন্তু ওরা বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করবে ওরা এখানে আছে। ওরা স্পেশালি চায় আমাদেরকে মুক্তি দাও, আমরা এখানে ট্র্যাপড হয়ে রয়েছি, আমাদেরকে মুক্তি দাও। ওরা ওই জন্যই কানেক্ট করে। এবার যদি কোনো ইনহিউম্যান স্পিরিট থাকে, এরা কিন্তু হিউম্যান স্পিরিট, মানে কখনো এরা মানুষ ছিল, মৃত্যুর পরে মানে স্পিরিট হয়েছে, এবং তারা হিউম্যান স্পিরিট। যারা ইনহিউম্যান, মানে যারা কোনোদিন মানুষ ছিলই না, অন্য রিলেমের, মানে যেমন এই যে পিশাচ বলো, ডেভিল ডেমন,
এরা কিন্তু বেশিরভাগ হার্ম করার চেষ্টা করে, সোল নিয়ে নেওয়ার চেষ্টা করে। এই মানে এরা এদের মানে ডেফিনেশনটা একটু যদি বলেন। ডেফিনেশন মানে এরা কখনো মানুষই ছিল না, মানে এরা ইনহিউম্যান, এরা মানে ওই জনিতে তারা থাকে, পিশাচ জনি বলো বা যে রিলিম গুলো আলাদা আলাদা আছে, মানে অনেক রিলিম আছে না, তো তার মধ্যে হয়তো তারা পিশাচ জনিতে বিলং করে, বা ডেমন যারা আছে তারা কখনো মানুষই ছিল না, তারা বরাবরই ডেমন। তো তারা অলওয়েজ মানুষকে হার্ম করারই চেষ্টা করবে, ক্ষতি করারই চেষ্টা করবে। তারা কিন্তু কখনোই করবে না যে আমি আচ্ছা আমি তো ডেমন, আমি ওর ভালো করবো, তা নয়। তারা হিউম্যান স্পিরিট, তারা ভালো হয় খারাপ হয়, কারণ যেহেতু তারা মানুষ ছিল, তার মধ্যে ভালোও ছিল খারাপও ছিল, খারাপ থাকে মানুষ, তো তারা যারা হিউম্যান স্পিরিট তারা অলওয়েজ ভালো খারাপ দুটো মিশিয়ে হয়। আর ডিমনরা বা অন্য রিলিমের যারা ইনহিউম্যান স্পিরিট তারা সবসময় খারাপই হবে, তারা কখনোই ভালো হয় না। হিউম্যান স্পিরিটের মধ্যে যে বললেন খারাপ আছে ভালো আছে, তো খারাপটা কারা আর কি অ্যাকচুয়ালি কেন হয় খারাপ? খারাপ হয় অনেক মানুষ হিসাবে যারা খারাপ ছিল তারাই কি মানুষ হিসাবে খারাপ যদি হয়, তারা অনেক সময় খারাপ হবেই অবশ্যই, এবং তাদের সোলটা খারাপ বরাবরই। মানে ধরো আজকে কেউ একটা মানুষ, সে খুব নেগেটিভ বা খুব লোকের ক্ষতি চায়, তার কিন্তু সোলটাই খারাপ, সে কিন্তু মৃত্যুর পরে নেগেটিভ হবে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, ভালো মানুষ ছিল কিন্তু মৃত্যুর পরে বলছে যে হার্ম করছে, খারাপ হয়ে গেছে, ভয় দেখাচ্ছে। কেন? কারণ আমাদের মৃত্যুর সময় আমরা যে মানে দোষ পাওয়ার একটা ব্যাপার আছে, মানে তুমি কোন তিথি নক্ষত্রে মারা গেছো সেটা ক্যালকুলেট করে দেখা হয় যে তুমি কতটা দোষ পেয়েছো। যদি তুমি দোষ পাও, তোমার স্পিরিট নেগেটিভ হবে। আচ্ছা, মানে আমার সেটা নিজের একটা ঘটনা আছে, মানে সে ভীষণ, মানে আমাকে তো ভীষণই ভালোবাসতো, একজন মহিলা, ওনাকে আমরা ইউনিভার্সাল মাইমা বলতাম। আমার বেলেঘাটার বাড়িতে ওনারা থাকতেন, মানে ওটা ভাড়াটে বাড়ি ছিল, এবং ওনারা খুবই নিডি ফ্যামিলি ছিল। তো উনি এরকম সামহাও একদিন মারা যান। তো তারপর থেকে সবাই ভয় পেতে শুরু করে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, মানে আমি, আমার মা, আমার দিদিরা, ওই বাড়ির আরো লোকেরা, মানে স্বপ্ন দেখছে, ওনার ভয় পাচ্ছে। তো একদিন কি হয়েছে, একদিন এরকম আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছিল। তো এবার আমরা জয়েন্ট ফ্যামিলি থাকতাম, জেঠু জেঠিমা, দুই দিদি আর আমি, মা বাবা। তো এক সানডেতে চিকেন হয়েছিল, তো আমার জেঠিমা আমার বড়দিকে বলে যে তুই একটু দে ওদেরকে এক বাটি। আমরা সবাই দিতাম খাবার দাবার, মানে এত নিডি ফ্যামিলি ছিল। তো সামহাও দিদি দেয়নি, এবং বলেছে যে না, ওরা খুব নোংরা করে, মানে এই পটি ফটি করে ফেলে, তো এবার সে পরিষ্কার আমাদের লোক দেখেই করতে হবে, তো দেবো না। সেই দিন রাত্রে ওই মহিলা আমার দিদিকে স্বপ্ন দেয় যে তুই যদি মাংস না দিস তাহলে তোর মাংস আমি খাবো। এবং নেক্সট দিন আমরা আবার মাংস আনি, রান্না করে ওদেরকে দিয়ে আসি। মানে এতটা বাজে মানে স্পিরিট হয়ে গেছিল উনি ওই দোষ পাওয়ার ফলে। তো তারপর ওনার পুজো টুজো দেওয়া হয়, এবং উনি আর কাউকে স্বপ্ন দেখায় না, এবং তারপরে আর কাউকেই দেখায় না। তো এরকম ঘটনা হয় যে মানে তোমার দোষ পাওয়ার ফলে সে নেগেটিভ হয়ে গেছে। স্পিরিটটা কি অ্যাকচুয়ালি, মানে স্পিরিট বলতে ধরুন কোনো মানুষকে খুন করা হলো, কোনো মানুষকে মেরে ফেলা হলো, সে স্পিরিট হয়ে যাওয়ার পরে আদৌ কি সে রিভেঞ্জ নিতে পারে? যেগুলো সিনেমায় দেখায়, এগুলো কি সত্যি করা যেতে পারে? খুব মজার প্রশ্ন এটা, মানে সবাই পারে না, কিন্তু কিছু স্পিরিট তারা অনেক ক্ষেত্রে পাওয়ার পায় দীর্ঘদিন থাকতে থাকতে। বা ওরা কি হয়, ওরা অনেক সময় মুক্তি চায় না, ওরা বলে যে আমরা যেখানে আছি আমরা পুরো, ওরা মানে এই এরিয়াটাকে নিজেদের দখলে করে নেয় এবং বলে আমি এখানে হ্যাপি আছি, আমরা এর বাইরে যেতে চাই না। এরকম বহু কেসেস আছে। এই ঘটনাটা রিভেঞ্জ স্পিরিট নেয়, এবং যদি ও কোনো পাওয়ার গেইন করতে পারে, কারণ ধরো তুমি মারা গেলে, মারা যাওয়ার পরে তোমাকে দীর্ঘদিন থাকতে থাকতে স্পিরিট রিলিমে তুমি যখন একটা পাওয়ার কোনোভাবে গেইন করতে পারো, তখন তুমি কিন্তু মানুষকে দেখা দিতে পারবে। এই যে ভিভিডলি দেখতে পাই, আবার অনেক সময় এরকমও হয় সে স্পিরিটটা শুধু হয়তো মুখটা ম্যানিফেস্ট করতে পেরেছে, বাকি আর কিছু দেখা যাচ্ছে না, ব্লার, আচ্ছা, বা সে পুরোটাই দেখা যাচ্ছে, মানে পুরো মানুষের মতো তার কথা বলছো, এরকম কি করে? তার মধ্যে যেটুকু ক্ষমতা অর্জন করেছে সেই স্পিরিটটা, সে শুধু মুখটাকে ম্যানিফেস্ট করতে পেরেছে। আর যার পুরো বডি দেখা যাচ্ছে, সে এতটাই পাওয়ারফুল যে পুরো তাকে নিজেকে ম্যানিফেস্ট করতে পারছে বা দেখাতে পারছে, দেখা দিতে পারছে। তো রিভেঞ্জের ঘটনা এরকম আমার নিজের মানে জানা, আমি বেলেঘাটাতে যেখানে থাকতাম ওখানে একটা ফ্যামিলি ছিল, ওরা ট্রিপ করাতো, ওরা ট্যুর ট্রাভেলে নিয়ে যেত। আমরাও গেছি ওদের ট্যুরে, লখনৌতে ওরা সেবার যায়, এবং ওদের একটা ঠাকুরের টিম আছে যারা রান্না করে, মানে রান্না করবে এবং যারা ট্রাভেল করছে তাদেরকে টাইমে টাইমে খাওয়ানো। তো ওরা লখনৌতে যে হোটেলটাতে ছিল, যে মেন কুক ছিল ওদের, ওর আন্ডারে আর একজন ছিল। তো সেই লোকটা ওখানে যাওয়ার কিছুদিন পর, ওরা বেশ অনেকদিনই ট্রিপ ছিল, কিছুদিন পর হঠাৎই তার রাত 12টার পর বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু করে। সে চিৎকার চেঁচামেচি ভাঙচুর করছে, মানে তাকে লিটারালি বেঁধে রাখতো। এবার কেন হচ্ছে কি বৃত্তান্ত কেউ বুঝতে পারছে না, মানে রাত 12টা বাজলো তো ওর পুরো বিহেভিয়ার চেঞ্জ। তো এরকম 2-3 বার হয়েছে। তারপরে একদিন ওকে ওই ট্রিপ থেকেই আর কি খুঁজে পাচ্ছে না কেউ, হঠাৎ গায়েব, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। তো যে সেদিনকে থানায় ডায়েরি করেছে, নেক্সট ডেতে কল এসেছে যে ওই লোকটাই ফোন করেছে, বলছে আমি এইরকম স্টেশনে আছি, তোমরা প্লিজ আমাকে এসে নিয়ে যাও। তো ওরা গিয়ে জানতে পারে
ওর মধ্যে একটা মহিলার কোনো স্পিরিট ভর করেছিল, পজেস্ট করেছিল। তো ওকে বলেছিল তোর ক্ষতি করব না, আমি ট্রেনে করে তোর সাথে এমুক জায়গায় যাব, ওখান থেকে তোকে আমি রিলিজ করে দেবো, এবং আমাকে ওখানে খুন করেছিল যার বাড়ি, তাকে আমি মানে পাচ্ছিলাম না, তো ওকে আমি ওখানে নেবো রিভেঞ্জ, তাই জন্যই তোর বডিটা আমার চাই, তোকে কোনো ক্ষতি করবো না। তো ওই জায়গাটাতে যখন আসে, ট্রেন ওখানে থামেনি, মানে অনেক সময় হয় না যে অনেক স্টেশনে ট্রেন থামে না, চলন্ত ট্রেন থেকে ও লাফ দিয়েছে, কিন্তু মরেনি, ওর মাথা ফেটে গেছে, হাত পা কেটে গেছে, সেই দরদর করে রক্ত, ওই অবস্থায় পুলিশ ওকে উদ্ধার করে স্টেশনে নিয়ে আসে এবং তারপরে ফোন করে, তারপর ওকে এখানে নিয়ে আসে। মানে এটা একটা আমার দেখা একটা সাংঘাতিক ঘটনা, মানে এরকম রিভেঞ্জের ভীষণ ভীষণ সাংঘাতিক, মানে এটা এরকম হয়, এরকম হয় ভীষণ ভাবে, ভীষণ ভাবে। আর তুমি একটা বলছিলে যে বাড়ি হন্টেড, কি হয়, এফেক্টেড অবজেক্টও হয় অনেক সময়, মানে আমরা হয়তো এমন একটা জিনিস কিনে আনলাম, অ্যান্টিক ঘড়ি বা অ্যান্টিক চেয়ার, সেটা হয়তো যার ছিল সে মারা যাবার পরে জিনিস, এবং সে সেখানে হয়তো তার কানেকশন আছে, বা তোমার ঘরে কোনো কাচের জিনিস ক্র্যাক করে গেছে, তুমি সেটাকেও রেখে দিয়েছো, ওই ক্র্যাকের মধ্যে আমাদের আশেপাশে যে স্পিরিটরা, ওয়াকিং স্পিরিট থাকে, ওরা ঢুকে গিয়ে থাকতে শুরু করে এবং ওই জিনিসটাকে হন্টেড করে দেয়, এবং পুরো বাড়ি হন্টেড করবে, তখন হন্ট করবে। তার মানে ভাঙা আয়না রাখা উচিতই না, ভাঙা আয়না, ভাঙা কাচের জিনিস, পোর্সেলিনের বা সেরামিকের কোনো ক্র্যাক করা জিনিস, ভাঙা জিনিস রাখাই উচিত। আর পুরনো অনেক সময় আছে না, অনেকে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনছে বা সেকেন্ড হ্যান্ড, তাতে তো সমস্যা হয়, প্রচুর সমস্যা। যদি তুমি ক্লেনজিং প্রপার না করো, সেই জিনিসটাকে তুমি এনে ধরো ক্লেনজিং করলে একরকম, না করো সমস্যা হবে। মিরর, চেয়ার, যে কোনো অ্যান্টিক ফার্নিচার হোক বা ইউজ করা জিনিস হোক, সমস্যা দেবে। আচ্ছা, আপনার তো এই ইনভেস্টিগেশন যে আপনি করেছেন বিভিন্ন জায়গায়, তো এরকম কি ভয়ানক থেকে ভয়ানক কোনো ঘটনা ঘটেনি? ইনভেস্টিগেশনে আমি টিম ডসের সঙ্গে তো আমি বেশি দিন জয়েন করিনি, তো আমি খুব কম ইনভেস্টিগেশনেই গেছি, সেরকম ভয়ানক কিছু হয়নি, মানে যে কটাতে আমি গেছিলাম। কিন্তু একটা ঘটনা আমি বলি টিম ডসেরই, যেহেতু আমি ওদের টিমে আছি। ওরা একটা হন্টেড বাড়িতে গেছিল, যেটা ইয়েতে ওই তোমার ডায়মন্ড হারবার, এবং ওখানে নাকি তোমার একটা ওদের যে ফ্যামিলি ছিল, ওই ফ্যামিলির কোনো রিলেটিভরা ওদেরকে ব্ল্যাক ম্যাজিক করতো। ওদের ওখানে একটা গাছ ছিল, গাছে নাকি রাত্রিবেলা দেখতে পেতো কোনো ডানাওয়ালা লোক দাঁড়িয়ে আছে লম্বা, এবং মানে বিড়ালগুলো রাত্রিবেলা হঠাৎই একসঙ্গে চিৎকার করে উঠতো। ইভেন মানে যে রিলেটিভ এটা করেছে, সে নাকি ওই গাছে ব্লাড দিত, ব্লাড দিত ওই গাছে, মানে আমরা তো জানি যে গাছে জল দেয়, সে ও গাছে ব্লাড দিত। তো ব্লাড কোনো কিছুকে দেওয়া হচ্ছে মানে কিন্তু তাকে উৎসর্গ করা হচ্ছে, ব্লাড মানে সেটা কিন্তু স্যাটানিক, কোনো শয়তানকে ইনভোক করা হচ্ছে। তো ইভেন ওই বাড়িটাতে তাই ছিল, মানে আমরা মানে টিম ডস যখন ইনভেস্টিগেট করে, ওরা বহু এভিডেন্স পেয়েছে যে বাড়িটা ভীষণভাবে নেগেটিভ, এবং ওই বাড়ির যে ওনার, সে বলেছে আপনারা কিন্তু সাবধানে থাকবেন, কারণ এখান থেকে যারা যারা ইনভেস্টিগেট করে গেছে, নয় অ্যাক্সিডেন্টে মারা গেছে, নয় কোনো সমস্যা হয়েছে। ইভেন টিম ডসের একটি মেম্বারও খুব বাজেভাবে এফেক্টেড হয়েছিল ওখান থেকে ফিরে আসার পরে। আর রিসেন্টলি আবার শোনা গেছে যে ওদের যে 12টা বিড়াল ছিল, ওরা একদিন বাইরে বেরিয়েছিল কোথায়, এসে দেখছে 12টা বিড়ালই বিছানায় মরে পড়ে রয়েছে একসাথে, মানে ওই বাড়িটা যেটা হন্টেড বাড়িটা। তো তারপর ওরা ওই বাড়িটা ছেড়ে চলে যায়, মানে ওরা আর থাকা রিস্কই নেয়নি, মানে এতটাই হন্টেড ছিল। আচ্ছা, মানে সেটা কি জানা গেছিল, সেটা কেন? না, সেটা কোনোভাবে জানা যায়নি, ওই কোনো তোমার ওর রিলেটিভই ওদের ওটাকে সামান করেছিল ওই ডেমনকে, তো দ্যাটস ওয়াই কোনো শয়তানকে বা স্যাটানিক কিছু করেছিল, যার জন্যই সমস্যাটা ওদের হয়েছে। আচ্ছা, আপনি অফ ক্যামেরায় আর একটা ঘটনা বলছিলেন, একটুখানি যে বললেন, যেটা ওই যে বৃষ্টির দিনে যে আপনি আটকে গেলেন, মানে আপনাকে যেতে দিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘটনাটা কি? আমার একটি ফ্রেন্ড, ও তোমার ওর বাড়িটা হন্টেড ছিল। তো এবার আমি যখন, ও আমাকে কল করে বলে, মানে আমি আগে ওর বাড়িতে গেছিলাম, তো আমি বুঝেছিলাম যে বাড়িটা বাজে, নেগেটিভ, তোকে বলেছি, তখন ট্রাস্ট করেনি। তো যথারীতি আবার প্রায় মানে 5-6 মাস পরে আমার সাথে কন্ট্যাক্ট করে বলে সত্যি এরকম প্রবলেম আছে, তুই প্লিজ আয়। তো আমি যখন রেডি হয়ে যাব, আমার হাতে স্ক্র্যাচ পড়লো একটা অদ্ভুত ভাবে। তো ওকে বললাম, মানে যে আছে সে আর কি আসতে চাই, মানে আমাকে আসতে দিতে চাইছে না। তো আমি আবার পুরো আমার জিনিসপত্র যেগুলো রিচুয়ালস আছে সেগুলো করার জন্য জিনিসপত্র নিয়ে যখন ওর বাড়িতে যাব, বৃষ্টি শুরু হলো, আটকে গেলাম আমি 1 ঘন্টা। তারপরে ওর বাড়িতে গেছি এবং ওর বাড়িতে পুরো দেখলাম যে বাড়িটা সত্যি নেগেটিভ, এবং একটা ওখানে রুম আছে যেটা ভীষণভাবে, ওই রুমটাতে তুলসী গাছ বাঁচে না, এবং যারা যারা রুমমেটরা ওই রুমে এসে থেকেছে, কেউ স্টে করতে পারে, কোনো না কোনো ভাবে ওরা ওখান থেকে বেরিয়ে গেছে, ঝামেলা হোক বা যে কোনো হোক। তো ইভেন ছেলেটাকে যখন আমি হিলিং স্টার্ট করলাম ওর বাড়িতেই, ও মানে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ফেইন্ট হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, মেবি তোমার ও পার্শিয়ালি পজেসড ছিল। তো তারপরে ও আমার বাড়িতে এসে হিলিং নিয়ে সুস্থ হলো, এবং ওই বাড়িটাকেও ছেড়ে দিল, যে ওখানে থাকলো না। আর বাড়িটা এখনো খালি, ওই রুমটা, মানে কেউ থাকতে পারে না এসে,
কোনো না কোনো সমস্যা হয়। তো এইগুলোকে কি কোনো রকম ভাবে কি মানে হন্টেড বাড়ি, তো এগুলোতে ধরুন ফিউচারে যখন কেউ আসলো বা কেউ থাকতে শুরু করলো, তারা কি কোনোভাবে সেই জিনিসটাকে ফ্রি করতে পারবে? ফ্রি করতে ডেফিনেটলি পারবে। প্রপার ক্লেনজিং আছে, প্রপার ক্লেনজিং করতে হবে, অনেক কিছু রিচুয়ালস হয়, অনেক কিছু টেকনিক্স হয়, সেগুলোকে ফলো করতে হবে, ডেফিনেটলি ক্লিয়ার হবে। তবে যে বাড়ির প্লট খারাপ সেই বাড়িটাতে কিন্তু চট করে ঠিক করা সম্ভব হয় না। মানে ধরো প্লটে কোনো সমস্যা আছে বা ওখানে কোনো কোনো গ্রেভিয়ার্ড ছিল বা কোনো ডোবা বা কোনো পুকুর ছিল, এবং এই তোমার ওয়াটার বডি বুঝিয়ে তোমার যে ফ্ল্যাট হচ্ছে ওগুলো কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়। ওয়াটার বডি ইটসেলফ খুব হন্টেড, কারণ আমরা জানি না ওর জলের তলায় কি আছে, কাকে মেরে ফেলে রেখেছে বা কি আছে, বা কোনো আমরা অনেক সময় এই পশুদেরও বডিকে ডাম্প করি, ওটা থেকেও কিন্তু হন্টেড হয়। এই পশুদের যারা মারা যায়, পশুদেরও কি এরকম? অবশ্যই অবশ্যই অবশ্যই, তারা আসে, তারা কানেক্ট করে। পশুদেরও স্পিরিট থাকে? ভীষণ ভাবে থাকে। স্পিরিট তো মানে সব লিভিং থিংয়েরই স্পিরিট আছে না, মানে জীবিত। আচ্ছা, এই ডাইনি বিদ্যার ব্যাপারটা তো আপনি যেটা বলছিলেন, এই ডাইনি বিদ্যার ব্যাপারটা কি? এটা দেখো, ডাইনি বিদ্যা যেটা, এই উইকা যেটা নিয়ে আমি কাজ করি, এটা কিন্তু ওয়েস্টার্ন অকাল্ট। ওয়েস্টার্ন অকাল্ট এবং উইচক্রাফট আমরা যেটা জানি, মানে আমরা উইচক্রাফট বা ডাইনি বিদ্যা শুনলেই ভেবে ও আচ্ছা ডাইনি বিদ্যা মানে তো কোনো আত্মা দিয়ে কাউকে মারা বা কাউকে ক্ষতি করা, একদমই নয়। ডাইনি বিদ্যা ইটসেলফ একটা হিলিং প্রসেস, মানুষকে সুস্থ করার। ইংল্যান্ডে এরকম বহু উইচেস হাউস আছে যারা কিন্তু মানুষকে সুস্থ করাকে উইচ ডক্টর বলে, এবং তারা কিন্তু বিভিন্ন ওল্ডেন ডেজে মানে কি হতো, এই লেনদেন যেটা হতো বা ওই মানে ও হিলিং করতো এবং তার বিনিময়ে কিছু চাল দিল বা কিছু খাবার দিল, এরকম ভাবে ওদের ইয়ে হতো। তো উইচ ক্রাফট কিন্তু কখনোই নেগেটিভ না। যে কোনো ম্যাজিকেরই বা যে কোনো ক্রাফটেরই কিন্তু নেগেটিভ পজিটিভ আছে। আমাদের তন্ত্রতেও আছে, আমাদের তন্ত্রতেও কিন্তু মানে মানুষের ভালো করাও যাবে, যেমন যায় তেমন মেরে ফেলাও যায়। উইচক্রাফটেও তাই, মানে যে কোনো কিছুরই নেগেটিভ পজিটিভ সাইড আছে। মানে উইচক্রাফটের মাধ্যমে কোনো মানুষকে মেরে ফেলা যায়? ডেফিনেটলি যায়। সেটা এদের ধরুন যারা করছে তাদের কি কোনো ক্ষতি হবে না? অবশ্যই, কারণ আমরা যারা হিলার্স বা এটা সবাই যায় এখন, মানে প্রায় লোকেরাই জানে যে কর্মা কিন্তু কাউকে ছাড়ে না। তুমি যখনই এইসব করছো, এত তোমার ধীরে ধীরে পাওয়ার চলে যাবে, যে পাওয়ারটা তুমি কিন্তু গেইন করেছো। আর কি হয়, মানে থ্রিফোল্ড এফেক্ট হয়, মানে তুমি যে কাজটা করছো তার থ্রিফোল্ড এফেক্ট তুমি কিন্তু পাবে। মানে তুমি যদি নেগেটিভ করো, থ্রিফোল্ড নেগেটিভ তোমার সাথে হবে, সেটা আজ হোক বা 10 বছর পরে হোক। আর তুমি পজিটিভ করো, থ্রিফোল্ড পজিটিভ পাবে। ডাইনি বিদ্যা যেটা বললেন, ওটা কি ডাইনি আসছে এরকম? না 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 না, মানে যারা এটা প্র্যাকটিস করে তাদেরকে উইচ বলা হয়। আচ্ছা, মানে তাদেরকে উইচ বা উইজার্ড, ছেলেদেরকে উইজার্ড বলে বা মেল উইচ বলে, মেয়েদেরকে উইচ বলে। অ্যাকচুয়ালি এরা নেচারের পুজো করে। মানে আমরা যারা উইচক্রাফট প্র্যাকটিস করি, মেনলি সান, এয়ার, ওয়াটার, এই 5 এলিমেন্টসকে নিয়েই কাজ পুরোটাই। মানে আমরা প্রকৃতিকে, আমাদের হিন্দু তন্ত্রে তো তাই আছে, হিন্দু শাস্ত্র তাই আছে, প্রকৃতি পুরুষ, তেমনই এখানেও তাই, মানে দুটো ব্যালেন্স হয়। আচ্ছা, এটার মাধ্যমে কি কি করা সম্ভব? পজিটিভলি কি কি করা সম্ভব? এটার মাধ্যমে তোমার কাউকে সুস্থ করা, মানি প্রবলেম, বিজনেস ওরিয়েন্টেড প্রবলেম, সমস্ত কিছুকে হিলিং করা যায়, সমস্ত কিছু সুস্থ করা যায়। লাভ রিলেশন সমস্যা সবকিছুকে ঠিক করা যায় এটার মাধ্যমে, একদম। আচ্ছা, ডাইনি বিদ্যার মাধ্যমে অনেক সময় তো অনেকে খারাপও করে। করে তো, কাউকে পাগল করে দেওয়া, কাউকে হাত পা ভেঙে দেওয়া, বা অনেক কিছু হয়, মানে অনেক কিছু করা যায়। আচ্ছা, এই হিলিং প্রসেসটা যে শিখতে গেলে এর কি আলাদা কোনো প্রাপ্তি আছে? মানে তাকে কি এটা হতে হবে বা এটা করতে হবে? হতে হবে বা করতে হবে না। অ্যাকচুয়ালি যারা হিলার্স হয় তাদের একটা স্পিরিচুয়াল কানেকশন থাকে ছোটবেলা থেকে। মানে যে কেউ হতে পারবে? যে কেউ হতে পারবে, তবে একটা তোমার মধ্যে স্পার্ক থাকতে হবে বা তোমার মধ্যে সেই কোয়ালিটি থাকতে হবে যে হ্যাঁ তুমি আসতে পারো। সবাই কিন্তু শিখে, কিন্তু অনেক এরকম আছে শিখেছে হিলিং, কিন্তু তারা আলটিমেট করতে পারে না, কাজ করে না, মানে শিখে অবধি শেষ, তারপরে হয়তো তাদের সেই জিনিসটাই নেই, সেই স্পার্কটাই নেই, শিখেছে। এরকম বহু আছে যারা আমার সঙ্গেও হিলিং শিখেছে কিন্তু আমাকে দিয়ে হিলিং করে, তারা করতে পারে না। তো এইটা ডিফারেন্স, মানে তোমার মধ্যে সেই ক্ষমতাটা থাকবে, ইনবর্ন ওই স্পার্কটা থাকবে, যার জন্য তুমি অ্যাট্রাক্টেড হবে ওই ফিল্ডে। সবাই তো অ্যাট্রাক্টেড হয় না, সবাই তো ডাক্তার হয় না, তার মানে তার মধ্যে সেই কোয়ালিটি নেই ওটা হওয়ার। তো হিলিং এর মাধ্যমে আপনি যেই সব জায়গায় গিয়েছেন এই কাজ করার জন্য, ওখানে কোনো প্যারানরমাল কিছু আপনার ফেস করতে হয় না? প্যারানরমাল ক্ষেত্রেও আমি হিলিং, ওখানেও অন্যরকম হিলিং হয়। প্যারানরমাল প্রবলেম যেসব জায়গাতে আছে বা তোমার স্পিরিটের প্রবলেম আছে, সেখানে হিলিং অন্যরকম হয়। মানুষের যখন শারীরিক সমস্যা হয় সেখানে হিলিং অন্যরকম হয়, বা টাকা পয়সা বা যে কোনো হিলিং, সব জায়গায় সব রকমের আলাদা আলাদা ডিফারেন্স আছে। প্যারানরমাল দিকটা কিরকম আছে? প্যারানরমাল ক্ষেত্রে তোমার কিভাবে ক্লেনজিং করবে তাকে, বা কিভাবে কি তুমি পড়লে তোমার মধ্যে সেই মানে শিল্ড ক্রিয়েটেড হবে। তারপরে তোমার স্নানের সময় ধরো তোমাকে নুন জল দিয়ে স্নান করে তোমার ক্লেনজিং হচ্ছে, নুন জলে বা এই সল্ট
আমাদের ভীষণভাবে ক্লেন্সিং করে। বা কোনো ঘর যদি হন্টেড থাকে, তুমি যদি সল্ট দিয়ে মোছো, নুন জল দিয়ে, তাহলে ক্লেন্সিং হয়। একটু তুমি ভালো ফ্রেগনেন্সে ধূপকাঠি জ্বালাও, ঘরের 4 কর্নারে তুমি তোমার যদি হন্টেড থাকে, তোমার লাল লঙ্কার যে শুকনো লঙ্কা জ্বালাও, বা তোমার যে ছোট ছোট যে টোটকাগুলো, এগুলো করলে ভীষণভাবে এফেক্টিভ। তোমার কর্পূর জ্বালালে, সেজ বলে একটা ড্রাই লিফের সেজ, যেটা তোমার কি বলে, ওটা বার্ন করলে, মানে ওটা জ্বালালে, ওটা ড্রাই লিফ সেজ পাওয়া যায়, একটা গাছের পাতা যার নাম সেজ, ওটা যদি শুকনো ওটা বিক্রি হয়, তুমি যদি জ্বালাও, ওটাতে ভীষণভাবে ক্লেন্সিং হয়। এক্সট্রাসিজমের সময় ওটা কাজে লাগে, মানে ওটা ইউজ করে। তারপরে যদি একটু মুন ওয়াটার থাকে, সেটাকে যদি ঘরে একটু স্প্রে করো, চলে যাবে স্পিরিট। একটু চ্যান্টিং চালালে, কিছু ওম সাউন্ড চালালে, এগুলোতে ক্লেন্সিং হয়। তো এইভাবে তোমার নেগেটিভ জায়গা বা এই হন্টেড জায়গাগুলোকে হিল করা যায়। বা কিছু ক্রিস্টাল রাখলে, বা তুমি নিজে কিছু ক্রিস্টাল পড়লে, বা আরো কিছু রিচুয়ালস আছে যেগুলো করলে তোমার এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে। আচ্ছা, অনেক সময় যেরকম আমি শুনেছি যে রাতের বেলা বা দিনের বেলা যদি কোনো সুন্দর গন্ধের আতর বা সেন্ট যেটাকে আমরা বলি, ওটা দিয়ে বেরোলে নাকি খুব, মানে যারা এইসব প্রেত পিশাচ এরা নাকি খুব অ্যাট্রাক্ট হয়ে যায়। হ্যাঁ, মানে দেখো, ভূত যে রাতের বেলা আসবে তা নয়, দিনের বেলাও আসে। এবং এমন জায়গা দিয়ে তুমি যাচ্ছ, সেখানে হয়তো সেই স্পিরিটটা রয়েছে এবং সে অ্যাট্রাক্টেড হয়। এবং মেলদের ক্ষেত্রে ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে মেল। আর ইভেন আর একটা কথাও বলি, যে আমরা অনেক সময় শুনে থাকি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে স্পিরিটরা। এটা কিন্তু সত্যি। এটা সত্যি? হ্যাঁ, এটা মেলদের যদি ফিমেল স্পিরিটরা করে, তাকে বলে ইনকিউবাস। মানে যেরকম আমি আত্মা কা ঘর বা হাওয়া, হাওয়াটা তো ট্রু স্টোরি। এগুলো কি এগুলো সত্যিটা হয়, এগুলো কি করতে পারে? এটা কেন করে এটা? এটা করে হয়তো সেই স্পিরিটটার তোমাকে পছন্দ হলো, বা হয়তো তুমি পাস্ট লাইফে ওর সাথে কোনো কানেকশন ছিল। একটা ঘটনা আমি বলবো, এটা বলিনি, পাস্ট লাইফের ঘটনার সাথে স্পিরিট কানেকশন। তো কি হয়, মানে সে তখন তোমাকে কোনো না কোনো ভাবে খুঁজে বার করে, বা সে হয়তো তুমি সেই জায়গা দিয়ে গেলে সে কানেক্ট করে নিল। যেমন আমরা 1920 মুভিটাতে দেখেছিলাম, সেই মেয়েটাকে কিন্তু সেই মেল স্পিরিটটা ওই বাড়িতে আসার পরে, ওর সেকেন্ড জন্মে ও কিন্তু তখন কানেক্ট করে নিয়েছে। তো এইভাবে অনেক সময় কানেক্ট করে। বা তোমার প্রতি একটা তুমি খুব সুন্দর দেখতে, বা তুমি খুব সুন্দর একটা আতর লাগিয়ে বা একটা সুন্দর সেন্ট লাগিয়ে, পারফিউম লাগিয়ে যাচ্ছ, ও অ্যাট্রাক্টেড হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে কি হয়, মানে ওরা ফিজিক্যাল ইন্টিমেট হয়, এবং দীর্ঘদিন এটা চলার পরে ও তোমাকে আস্তে আস্তে নিয়ে নেবে, মানে তোমার সোলটাকে ওরা নিয়ে নেয়, তোমাকে মেরে ফেলে। এটা হয় মেলদের ক্ষেত্রে, যখন ফিমেল স্পিরিটরা হ্যারাস করে সেক্সুয়ালি, তাকে বলে ইনকিউবাস। আর ফিমেলদের ক্ষেত্রে যখন মেলরা করে, তাকে বলে সাকিউবাস। এটা কিন্তু আছে। এবং তুমি যখনই কোনো মানে হন্টিংস নিয়ে পড়াশোনা করো, আমরা তো পড়াশোনা করি, তো তাতে এটা আছে। তো ধরুন রাস্তাঘাটে বেরালে তো আমরা দেখতে পাই যে সবাই এখন সেন্ট দিয়ে বেরাচ্ছে, সবার ক্ষেত্রে তো জিনিসটা দেখতে সময় যে হবে তা নয়। হয়তো তুমি স্পেসিফিক কোনো জায়গা দিয়ে গেলে, সেই জায়গাটা হয়তো হন্টেড, বা সেই জায়গাতে হয়তো এমন কেউ আছে যে তোমার সাথে কানেক্ট করে নিল। মানে দুর্ভাগ্য অবশ্যই দুর্ভাগ্য, এটা তো ডেফিনেটলি দুর্ভাগ্যই। আচ্ছা, তখন হয়ে যেতে পারে। আচ্ছা, কি ঘটনা? হ্যাঁ, আমার একটি ক্লায়েন্ট, আমি ওর নাম বলছি না, ছেলেটা আমার থেকে হিলিং নেয় বা নিচ্ছে এখনো। ওর একটি ফ্রেন্ড, দেয়ার শেফ, ছেলেটাও শেফ, খুব বড় একটা কলকাতার বড় 5 তারা হোটেলের শেফ। এবং সেই মেয়েটিও সম্ভবত তাই। মেয়েটির মা এরকম, উনি খুব মুর্শিদাবাদের প্রতি অ্যাট্রাক্টেড ছিলেন, এরকম আননোয়িংলি বলতেন, লিখতেন। এবং মেয়েটির এখন বয়ফ্রেন্ড মুর্শিদাবাদের ছেলে, এবং ও যখন মানে আসে বাড়িতে, তখন ওই মহিলা খুব, মানে সে যেন উনি মানে ওখানেই থাকতেন, এরকম তার মানে বিহেভিয়ার। মানে ছেলেটাকে জিজ্ঞেস করছে যে এইখানেইটা আছে কি, ওটা এরকম কি, কেমন দেখতে, এসে ভালো কথা। তো যখন ওই মহিলা যায় ওখানে, ওনার সাথে একটা স্পিরিট কানেক্টেড হয়, একটা জিন, মুসলিম ছেলে লোক মুর্শিদাবাদ থেকে, এবং এখানে আসে। এবং উনি সেই স্পিরিটটা এখন ওনার সঙ্গে থাকেন, এবং ওর ফ্যামিলিকে পুরো হেল্প করে দিয়েছে। মানে ওকে নিয়ে যাবেই, ওই মহিলাকে স্পিরিটটা, ওই মেল স্পিরিটটা নিয়ে যাবে, মানে এমন তার ইয়ে। এবং সেই মহিলা আননোয়িংলি সেই জায়গাটা বলে যে কোথায় ওরা মিট, ওরা পূর্বজন্মের থেকে কানেক্টেড, এবং ওরা নাকি আগে প্রেম করতো, এবং ওরা এক জায়গাতে মিট করতো, সেই জায়গাটাও দেখিয়েছে। এবং মহিলাটা উর্দু জানে না, উর্দুতে লেখে। ক্যান ইমাজিন? মানে এইটাতেই বোঝা যায় যে সে কিন্তু পজেস, যে ল্যাঙ্গুয়েজটা জানে না, সেই ল্যাঙ্গুয়েজে লিখবে কি করে। যেমন একটা ঘটনা তোমার এরকম, ভানগারে ওই হন্টিংসে যাওয়া হয়েছিল, একটা টিম গেছিল। তো ওখানে গিয়ে একজন পজেসড হয়েছে, এবং সে মানে হিন্দি বলতে পারে না, সে রাজস্থানী ভাষায় কথা বলছে। আচ্ছা, মানে এগুলো কিন্তু মানে প্রপার হন্টিংস এর কিন্তু মানে এক্সাম্পল, যে এই যেটা হয়েছে, এটা কিন্তু তোমার মানে তুমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হলে হয় না, এটা পজেসড হলেই হয়। তুমি একটা অন্য ল্যাঙ্গুয়েজ বলছো, এটা কোনোদিন জানোই না। এগুলো থেকে কি বেরিয়ে আসা যায় না? হ্যাঁ, ডেফিনেটলি বেরিয়ে আসা যায়, ডেফিনেটলি। অনেক কিছু রিচুয়ালস আছে, অনেক কিছু করতে হয়, বেরিয়ে আসা যায়। এবার খুব টাফও হয় অনেক ক্ষেত্রে বেরিয়ে আসা। মানে যেমন আমি এই কেসটা বললাম, যে মেয়েটির মা, ও জানি না আমি, মানে ওরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা ট্রাই করছি, কিন্তু কিছুই করে না।
মেবি ওরাও হয়তো পার্শিয়ালি পজেসড, বা স্পিরিটটা কোনোভাবে কিছু করে রেখেছে যাতে ওরা কোনোভাবে কিছু না করতে পারে ওদের। ইভেন ওই মেয়েটি আমার মা পাশে পিছন দিকে ঘুরে শুয়েছিল, এবং এই মেয়েটি ওর মায়ের পাশে শুয়ে আমার ওই ফ্রেন্ডটাকে চ্যাটে বলছিল যে মায়ের এই সমস্যা হচ্ছে। মাটা ঘুরে বললো, তুই কি আমার ব্যাপারে কথা বলছিস? মানে ভাবো যে পাশ ঘুরে শুয়ে আছে, মেয়েটা চ্যাট করছে হোয়াটসঅ্যাপে, সে কি করে বুঝলো ওর ব্যাপারে কথা বলছে? তো দ্যাটস ফাইন। আর একটা কথা বলি যে সব সময় যে হন্টিং হয় তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ধরো কোনো ক্লাসরুম বন্ধ দীর্ঘদিন এবং সেই ক্লাসরুম থেকে আওয়াজ আসছে, তার মানে কিন্তু যে ওটা হন্টেড তা না। অনেক সময় কি হয়, আমাদের এই কথাগুলো আমাদের যে ইউনিভার্সে ইথার বলে একটা লেয়ার আছে, সেই লেয়ারে গিয়ে জমা হয়, এবং ইথার কিন্তু সেগুলো আবার প্রি রেকর্ড করে। মানে ক্লাসরুমে আবার ওটা প্লে করছে, যে বাচ্চাগুলো ওই সময় ছিল, আবার ওই আওয়াজগুলো প্লে হচ্ছে, তখন আমরা বাড়ি থেকে শুনতে পাচ্ছি, মানে সেটা হন্টেড তা কিন্তু না। অনেক সময় এটাও হয় যে ইথার রেকর্ডটা আবার প্লে করছে। আমাদের সমস্ত বাড়ি যে আকাশিক রেকর্ড এখন খুব বেরিয়েছে, মানে ওই স্পিরিট ওই তোমার ইথারে গিয়ে সেই মানে সেই সমস্যাটা মানে কিভাবে কানেক্টেড হয়েছে সেটা গিয়ে ওটাকে ট্র্যাক করে বার করা হয় মেডিটেশনের মাধ্যমে, ওটাকে আকাশিক রেকর্ড বলে। তো এরকম ইথারও কিন্তু প্লে করে এরকম অনেক কিছু। এমনি তো অনেক সময় অনেক ঘর অনেক বছর ধরে বন্ধ, হ্যাঁ, কোনো কারখানা অনেক বছর ধরে বন্ধ, সেগুলো তো পরিত্যক্ত হয়ে যায়। তা সেগুলোতে গিয়ে কি স্পিরিটরা বাসা হ্যাঁ বাঁধে? হ্যাঁ, কারণ মানে খালি জায়গাতে তো ওরা চায় ওখানটাতে তোমার থাকতে, কারণ অ্যাবান্ডেন্ট এখন অ্যাকচুয়ালি কি হয়েছে, এরকম বহু পুরোনো বাড়ি ছিল যেগুলো এখন ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। ভেঙে ভেঙে যে 42 ওটা একটা জমিদার বাড়ি ছিল, তো 42 ওটা এখন ফ্ল্যাট হয়ে মানে ওরকম হয়ে গেছে, হাই রাইজ। তো এরা যাবে কোথায়? নয় ওখানে ইনক্ল্যান্ডেড হয়, বা আশেপাশে কোথাও গিয়ে ল্যাচেস করে, বা যেখানে বন্ধ জায়গা সেখানে দীর্ঘদিন ওরা থাকতে শুরু করে। ইভেন মানে স্ট্রমি নাইটে, মানে যেখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, যদি ঘর খালি থাকে স্পিরিটরা কিন্তু ঘরে চলে আসে, ঘরে এসে থাকে। মানে এই জন্য আচ্ছা, কোনো ঘর যদি খালি থাকে, মানে সেটা নর্মাল ঘর হোক, অ্যাবান্ডেন্ট না হলেও নর্মাল ঘর, ধরো তুমি তোমার বাড়িতে নেই ওই সময়, কোথাও ঘুরতে গেছো 1 মাসের জন্য বা 15 দিনের জন্য, অনেক সময় কিন্তু স্পিরিটটা ঢুকে যায়। তখন এই জন্য কি হয়, যখন ঘরে প্রথম আসবে এসে ধূপকাঠি জ্বালাবে, জ্বালিয়ে সারা ঘরে মানে কর্নার গুলোতে বেশি করে স্মাজিং করতে, স্মাজিং এর কাজ করে ধূপকাঠি। মানে ধূপকাঠির স্মেলে স্পিরিট অ্যাকচুয়ালি, ধূপকাঠির যে ধোঁয়াটা বেরোয় ওটাতে তোমার কিছু ইয়ে থাকে, ওই বিংস অফ লাইটস থাকে যেগুলো লিভিং, ওই এলিমেন্টস গুলো বেরিয়ে কিন্তু ওগুলোকে ক্লেন্সিং করে, বুঝতে পারবে? বিশেষ করে স্যান্ডেলউড, চন্দনের যে। আচ্ছা আচ্ছা। তো শনিবার দিন বা মঙ্গলবার দিন, বেশিরভাগ আমরা দেখেছি শনিবার, এই লেবু লঙ্কা ব্যাপারটা দেওয়ার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি কনসেপ্ট? লেবু এটা লঙ্কা তো অনেকে জানেই না, এটা তো এমনিও লাগায় অনেকে, যে নজরটা চলে যায়, বা অনেকে আছে শুনে শুনেই লাগাতে শুরু করে দিয়েছে ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলি, লেবু লঙ্কার ব্যাপারটা কিন্তু লোকে ভাবে যে তোমার নজর লাগা বা ক্লেন্সিং এর কাছে প্রোটেকশন। অ্যাকচুয়ালি লক্ষ্মী ঠাকুরের কিন্তু লেবু লঙ্কা খুব প্রিয়, লেবু লঙ্কা খাওয়াটা। তো ওই জন্য লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করার জন্য ওটা ঝোলানো হয়, না কোনো নজর দোষ বা কিছু। এটার এই কনসেপ্ট, এটা অনেকে জানেই না। লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করার জন্য লেবু লঙ্কা ঝোলানো, লক্ষ্মীর খুব প্রিয় লেবু লঙ্কা। আচ্ছা, মানে ওটা নজর দোষ বা ওরকম নজর কিছু দোষ না। কাটানোর জন্য। তবে হ্যাঁ, লেবু কিন্তু খুব ক্লেন্সিং এর কাজ করে। তুমি যদি তোমার উপরে 7 বার ঘোরাও অ্যান্টি ক্লকওয়াইজ, তোমার মাথায় গায়ে, এবং ওটাকে যদি তুমি ফেলে দাও, তোমার কিন্তু অনেক সময় নজর দোষ বা ওই যে হয়তো তুমি খুব তুমি ড্রেন আউট হয়ে যাচ্ছে এনার্জি কোনো বাড়িতে গিয়ে বা কোথাও গিয়ে, এটা হয় অনেক সময়। ডিম বা লেবু এটা দিয়ে ক্লেন্সিং করা যায়। এটাকে ডিম দিয়ে যদি যে ক্লেন্সিংটা করা, ওটাকে বলে ভুডু ক্লেন্সিং। ওটা ভুডুতে আছে, মানে আচ্ছা। ওটা দিয়ে ক্লেন্সিং করে ওটাকে ফেলে দেওয়া। আপনারা যখন ইনভেস্টিগেশন করতে যান বিভিন্ন জায়গায়, তো আপনাদের তো মেশিন প্রয়োজন হয়, হুম তো ওই মেশিন গুলোকে একটু দেখানো যাবে? হ্যাঁ, অবভিয়াসলি দেখানো যাবে। আমি একটা মেশিন দেখাচ্ছি, ইএমএফ মিটার বলে। এই 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 জিনিসটা কি? এটা হচ্ছে ইএমএফ মিটার, যেটা তোমার এনার্জিকে তোমার ডিটেক্ট করে। বিভিন্ন মোড আছে এখানে, লাইটের ব্যাপার আছে, রেঞ্জ আছে। তো এইখানে যে 3টে লাইট আছে, এটা যখনই পুরো একসাথে জ্বলে বা ব্লিঙ্ক করে, তার মানে এখানে ফ্রিকোয়েন্সি অনেক হাই, মানে কোনো এনার্জি রয়েছে। হ্যাঁ কোনো এনার্জি রয়েছে। বা অনেক সময় এটা ফোনের সামনে ধরলে হাই ফ্রিকোয়েন্সিতে তোমার ইয়ে হয়, মানে এটা ফোনটাতে তোমার এই ফ্রিকোয়েন্সিটা হাই বলে এটা তোমার বাজছে। এরকমই যখন মানে কোনো আননোন জায়গায় গেলে, যখন দেখছো যে এখানে কোনো ইলেকট্রিকের কিছু নেই, সেখানে গিয়ে তুমি যদি দেখো যে এনার্জি খুব হাই ফ্রিকোয়েন্সি নিচ্ছে, মানে সেখানে স্পিরিট আছে, মানে কোনো এনার্জি রয়েছে। আচ্ছা, সেটা যে ভালো মন্দ হতে পারে। ভালো হতে পারে, মন্দ হতে পারে, মেনলি মানে খারাপের দিকেই যায়। তো তখন এই 3টে লাইট সেভাবে পুরো ব্লিঙ্ক করে, পুরো একসঙ্গে পুরো জ্বলে ওঠে, আর এরকম ভাবে ট্যাঁ 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 করতে থাকে। তো এরকম অনেক গ্যাজেটস ইউজ করা হয় যেটাতে তোমার এরকম ভাবে ডিটেক্ট করা হয়। সেন্সর লাইট আছে তোমার, এইগুলো আছে, ইকো বক্স আছে, আরো অনেক কিছু আছে। ইভেন এই কম্পাসে কি হয়, ধরো কোনো জায়গা যদি নেগেটিভ হয় বা কোনো স্পিরিট আছে, এটা নয় স্থির হবে, কোনো মুভ করবে না, বা হয়তো তোমার
মুভ করে, মানে ওটা মুভ করেই যাবে, ঘুরেই যাবে, সেটা আর থামবে না, আচ্ছা, এটা হয়। তো এরকম আমরা এগুলো ক্যারি করি, নিয়ে যাই। আপনি বলছিলেন অফ ক্যামেরা যে আপনি একবার ভূত দেখতে চেয়েছিলেন, হ্যাঁ, তারাপীঠ। তারাপীঠের একটা ব্যাপার, তো ওইটা কি ছিল? তারাপীঠে অ্যাকচুয়ালি মানে আমি তখন অনেক ছোট, কলেজে পড়ি। তো আমার এক জানাশোনা একজন ছিলেন জ্যোতিষকাম তান্ত্রিক, উনি আমাদের সাথে তারাপীঠ গেছিলেন। তো আমরা সবাই মানে ফ্যামিলির সব মেম্বাররা এরকম মন্দির থেকে বেরিয়ে রাত 11:30টার সময় ওই শ্মশানে যাই। ওই মায়ের ওখানে চরণ আছে সেটাও দেখার জন্য, পুজো করার জন্য, প্লাস পঞ্চমুণ্ডির আসন। তো ওইসব দেখে আমাকে বললো, তোকে চল, তোকে নিয়ে যাই আজকে ভূত দেখাতে। তো আমি গেলাম, ওনার সাথে ইন্টারেস্ট, মানে এত এক্সাইটেড ভূত দেখবো। তো আমার সাথে আমার নিসও ছিল। তো আমি, আমার নিস এবং উনি তিনজনেই আমরা যেখানে মরাটা জলে সেখানে আমরা গেছি। এবং উনি আমাকে বললো যে যদি কোথাও হোঁচট লাগে তো বলিস। আমার জেনারেলি লাগেনি, আমিও বলিনি। তো গিয়ে যেখানটা মরা পুড়ছে ওখানটাতে দাঁড়িয়ে আছে। এবং মানে এটা আমি বলছি 2006-7 ঘটনা, 2007, মানে কত বছর আগে। এখন তো ইলেকট্রিক চুল্লি, লাইট ফাইট দিয়ে দিয়েছে ইয়েতে, তারাপীঠের শ্মশানে। তখন পুরো ঘুট, মানে তুমি সামনে তোমাকে দেখতে পাবো না, এত অন্ধকার। আচ্ছা, তো আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ আমি মাঝখানে, আমার ডান পাশে ওই মানে ওই দাদা, আর এই পাশে আমার ওই নিস। তো এটা সামনে একটা গাছ, এবং গাছ থেকে কিছুটা নাবছে, আওয়াজ পাচ্ছি, মানে কিছু মানে ধরে ধরে নাবছে, এবং ওই পাতাতে আওয়াজ হচ্ছে, এবং বুঝতে পারছি উপর থেকে না জিনিসটা নিচের দিকে নামছে। তো এবার আমার তো ভয় লাগছে, আমি তখন জিজ্ঞেস করলাম যে কি নামছে, এটা কি কোনো হনুমান? বলছে না, তারাপীঠে কোনো হনুমান নেই, কি হতে পারে ভেবে না। তো আমি, আমার নিস, মানে আমি ভুল দেখতে পারি, বাট আমি আমার নিস দুজনেই এক জিনিস দেখলাম, যেটা আলো বেরিয়ে গেল সামনে থেকে। আচ্ছা, তো উনি তখন বললো, আর এখানে দাঁড়ানো যাবে না, চলো। তো আমরা তো ব্যাক করলাম, এবং ব্যাক করার সময় আমার নিস বলছে যে আমার কিন্তু হোঁচট লেগেছিল ঢোকার সময়। তো তখন উনি বকাবকি করলেন এবং বললেন যে কি হয়, মানে যারা তারাপীঠে পোড়াতে পারে না, এতটাই গরিব, তারা মাটি চাপা দিয়ে দেয়। ওই যে মাটি চাপা দিয়েছে ওইখানে ওদের লাথি লেগেছে। তো দ্যাটস ওয়াই মেবি ওকে পার্শিয়ালি কোনোভাবে পজেস্ট করেছিল। এবং ও মানে আমার দেখা এরকম, যে ও হোটেলে এসে যে মেয়ে দুটো রুটি খায়, আর হয়তো দুটো কি চার তিনটে চিকেন খায়, সে 2 বাটি চিকেন খাচ্ছে এবং 8-10টা রুটি খেয়ে বলছে আমার খিদে মিটছে না। এবং ওই তান্ত্রিক ওকে একটু মন্ত্রতন্ত্র পড়ে দিয়েছিল, ঝেড়ে দিয়েছিল। তো তারপর থেকে আবার পরের দিন আবার নেক্সট ঠিক ঠিক হয়ে গেছে। মানে এটা আমার দেখা একটা মানে বেশ অদ্ভুত ঘটনা চোখের সামনে, মানে আমি ছিলাম যেটাতে ওরকম ভাবে, তো তখন অত ছোট। দাদা হটস্পট, কোল্ড স্পট, এই ব্যাপারটা কি জিনিস? এটা তো অনেক শুনেছি অনেক জায়গায়। হটস্পট, কোল্ড স্পট হচ্ছে কিন্তু মানে ওটাকেও বলে যে নাকি স্পিরিটের প্রেজেন্স। মানে ধরো তুমি এমন কোথাও গেছো যেখানে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ তোমার প্রচন্ড ঠান্ডা লাগছে একটা পার্টিকুলার প্লেসে এসে, সেই জায়গাটুকু, ওইটুকু জায়গায় হয়তো খুব ঠান্ডা, ওর বাইরে আবার গরম, নর্মাল টেম্পারেচার, ভিতরে নর্মাল। তো এটা কি হয়, নয় গরম হবে নয় ঠান্ডা হবে, এটা মানে হচ্ছে সেখানে স্পিরিট প্রেজেন্স দাঁড়িয়ে আছে বা আছে সেখানটাতে, ওই জন্য ওই ফিলটা হচ্ছে। আবার অনেক সময় কি হয়, কোল্ড স্পট হটস্পট কিন্তু শুধু স্পিরিট না, ওটা কিন্তু অন্য ডিমেনশনও থাকে অনেক সময়। মানে হয়তো ওই জায়গাটা, ওই অন্য ডিমেনশনের যে গেটওয়েটা ওটা ওপেন পার্টিকুলার ওই জায়গাটাতে, ওই জন্য তোমার ওরকম ফিল হয়। ইভেন এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে শীতকালে তোমার ওই অন্য ডিমেনশন কিন্তু আমাদের পৃথিবীর খুব কাছাকাছি আসে, যে অন্য প্যারালাল যার একটা ইউনিভার্স, বা ইউনিভার্স বলবো না আমি, যে স্পিরিট রিলিম, স্পিরিটদের যে রিলিম আছে সেটা কিন্তু শীতকালে ওটা খুব ক্লোজ চলে আসে। ইভেন আমরা যে দেখি কুয়াশা পড়েছে, তার মধ্যে কিন্তু অনেক জায়গায় হয়তো সেটা ওই অন্য ডিমেনশনের পর্দা, আচ্ছা, যেটা দেখতে কুয়াশার মতো, বুঝতে পারি। বাট তুমি যদি সেই রকম পাওয়ারফুল কেউ হও, বা যেরকম হাইলি খুব স্পিরিচুয়াল ইনক্লাইন্ডেড হও, তুমি ওটার মধ্যে দিয়ে যেতে পারবে তখন অন্য ডিমেনশনে, বুঝতে পেরেছো? এটা হয়। আমি একটা ব্যাপার জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে অনেক সময় বলে না যে অপঘাতে মৃত্যু হলে তার সে মানে ভূতই হবে বা প্রেতাত্মা হবে, যেটা বলে। যে অপঘাতে যারা মৃত্যু হয়, এরকম তো রাস্তাঘাটে অপঘাতে মৃত্যু তো দেখাই যাচ্ছে, প্রতিদিনই শোনা যায় প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। মারা যাচ্ছে অপঘাতে, নর্মাল মৃত্যু হচ্ছে, অপঘাতে মৃত্যু হচ্ছে। তা সেক্ষেত্রে কি অপঘাতে মৃত্যু হলে কি সবাই কি এরকম আত্মা মানে কি, মানে আমরা তো, আমাদের মধ্যে এমনিই তো স্পিরিট আছে, এবং আমাদের বডিটা নষ্ট হচ্ছে, আমরা সে অন্য বডি চেঞ্জ করছে। তো এই অপঘাতে মরা মানে হচ্ছে, ধরো আজকে কেউ মানে সে এজ হয়নি কিন্তু তার মনে অনেক ডিজায়ার আছে, আমি এই করব ওই করব, এই লাইফে করার আছে, সেটা যখন অধুরা থেকে যায়, মানে ওটা করার আগেই সে মারা গেল, তখন কিন্তু তার স্পিরিটটা বারবার ওই জায়গাতে আসে, বা তোমার বেরোতে পারে না ওই ট্র্যাপ থেকে। আচ্ছা, মানে আমার একটা ফ্রেন্ড, আমার অনেক ছোটবেলায় মানে তখন আমি বোধহয় সম্ভবত কলেজেই পড়ি, ও মারা গেছিল। ও মিউজিশিয়ান ছিল, এবং ও তোমার মানে জলে ডুবে মারা যায়। ইভেন নাকি তারপরে থেকে ওই পাড়ার অনেকেই নাকি ওই পুকুরটার সামনে একটা ছেলেকে বসে কাঁদতে দেখেছে রাত্রিবেলা, কাঁদতো। ইভেন ওর কাকা, অদ্ভুত ভাবে, আমি এটা জানি না, মানে ওর কাকা বলতো ওর কাকার কাছে নাকি ও আসে, ও কথা বলে। কাকার কাছেই কেন আসে? মেবি ও বেশি ক্লোজ ছিল কাকার, দ্যাটস ওয়াই। এবং ক্লোজ
তাদের সঙ্গে দেখবে ধরো এরকম অনেক কেস আছে, কেউ বাইরে থাকে, তার কোনো ক্লোজ কেউ মারা গেল, সে কিন্তু কোনো না কোনো ভাবে কানেক্ট হবে, জানতে পারে বা ফিল পায়, রাত্রিবেলা ওর গলার আওয়াজ পেলাম বা মনে হলো স্বপ্নেও আমাকে দেখা দিল, কোনো না কোনো ভাবে কানেক্ট করে তারা। আর স্পিরিটরা এইভাবে তোমার কানেক্ট করে। আর কোনো স্পিরিট যদি অপঘাতে মারা যায় সে কিন্তু ট্র্যাপড হয়ে যায় এবং সেই লুপে আটকে যায়, এবং ও রিপিটেডলি অনেক সময় দেখবে, আমরা এরকম দেখেছি বা শুনেছি যে তোমার মারা গেছে এবং রোজ রাতে দেখি ওখানে ওই উপর থেকে কেউ লাফ দিচ্ছে, জাম্প করছে, বা ওই ঘরটাতে সেই গলায় দড়ি দিয়েছে, ওখানে গেলেই দেখ মনে হয় যেন কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছে, বা এরকম অনেক ঘটনা শোনা গেছে। ওরা কিন্তু ওটা বারবার ওর লুপটার মধ্যে আটকে যায়, ওর থেকে বেরোতে পারে না এবং ওরা মুক্তি চায়। কিন্তু তাদের তো কাজ করা হয়, সাধ্য কাজ সাধ্যি করা করা হয়। হলেও হয়তো প্রপারলি হয় না, বা কোনো না কোনো ভাবে তারা আটকে যায়, বা যে আটকে যাওয়া মানে কিন্তু তারা হয়তো কাজ কমপ্লিট ঠিক মতো হয়নি, যেটা হওয়া দরকার সেটা হয়নি, হতেই পারে। কারণ আজকে কেউ যদি দোষ পেয়ে মারা যায়, সরি মানে কেউ মারা যাওয়ার পরে দোষ পায়, অনেকে বলে যে কাটিয়ে নিতে নেওয়া উচিত, এবং লোকে কিন্তু কাটায়ও। কতটা কাটছে সেটা তো ডিপেন্ড করে না, সে যাকে দিয়ে করাচ্ছে সে নিজে কতটা কাজ জানে। এখন তো সবটাই পয়সার উপর, চলো 1000 টাকা লাগবে এই কাজ হয়ে যাবে, আদেও কি হয়, ওটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। That's it. তো এই গ্যাজেটের মধ্যে আপনি যে বললেন না, তখন একটা আয়নার ব্যাপারে বলছেন। হ্যাঁ, মানে আমরা উইকেন্ডরা থ্রু মিরর, তোমাকে বলছিলাম না মিরর একটা পোর্টাল, মিরর দিয়ে কিন্তু স্পিরিটদের সাথে কানেক্ট করা যায়। আমি একটু দেখাই, এই টাইপের এরকম ছোট মিরর, এটা দিয়ে কিন্তু স্পিরিটের সাথে কিছু ইনক্যান্টেশন আছে, কিছু চ্যান্টিং আছে, ওটা করার পরে আরো অনেক কিছু প্রসিডিওর আছে, স্পিরিটের সাথে কানেক্ট করা হয় মিরর দিয়ে, এবং বিভিন্ন প্রশ্ন উত্তর। মানে আপনারা কি দেখতে পান? হ্যাঁ, করা যায়। মানে স্পিরিটটাকে দেখতে পান? হ্যাঁ, সে আসবে, সে একটা প্রসিডিওর আছে, সে তোমার ব্যাক সাইডে এসে তোমাকে দেখা দেবে, এখানে মিররে কিছুটা পোর্শন দেখা যায়। এই সিসিটিভি ক্যামেরাতে কি ধরা পড়ে? ভীষণ ভাবে, কিছু ক্ষেত্রে ধরা পড়ে, সব ক্ষেত্রে আমি বলবো না, কিছু ক্ষেত্রে অনেক সময় ওই অবস ফর্মে ধরা পড়ে, বলের মতো যেটা বলছিলাম, বা হয়তো কিছুটা সরে যাচ্ছে, মুভ হচ্ছে। আমার একটা ফ্রেন্ডের, ওর বাড়ি হাওড়ার কোন ভিতর গ্রামের দিকে, তো ওর বাড়িতে সিসিটিভি ছিল। আচ্ছা। এরকম রাত্রিবেলা ওই বাড়ির এক মহিলা বাথরুম করতে ওঠেন, এবং বাথরুমটা ওদের বাইরের দিকে, এবং মানে ও যখন ওঠে ওনার একটা কিছু ফিল হয় যে কেউ দাঁড়িয়ে রয়েছে, উনি আর যায় না বাথরুমে, উনি শুয়ে পড়ে। তো পরের দিন যখন সিসিটিভি দেখছে, একটা, আমি নিজে দেখেছি সিসিটিভি ফুটেজটা, মানে গাছ থেকে কিছুটা নামলো, নেমে দাঁড়ালো, মানে কি সেটা বুঝতে পারবে না, কিছু একটা সিলোভেট মতো একটা কিছু নামলো, নেমে দাঁড়ালো, এবং কিছুক্ষণ পর আবার গাছে উঠে গেল। মানে এটা পুরো ফুটেজে রয়েছে, বাবা। মানে ধরা পড়ে। আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ধরা পড়েছিল, ওর বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা আছে, এবং একটা এরকম বলটা এরকম আস্তে আস্তে উঠলো, আবার এরকম ঘুরে এসে নিচের দিকে চলে গেল, ওই অর্বস ফর্মে, যেটা স্পিরিট এরকম ব্লিঙ্ক করছে বলটা। আচ্ছা, মানে স্পিরিটরা যে সবসময় মানুষের মতন আকৃতি হবে সেরকম কথা, এরকম যেগুলো সিনেমাতে দেখি আমরা, সিনেমা যেগুলো, ওটা তো মানে লোককে ভয় পাওয়ানোর জন্য, ওরকমও ভিভিড হয় না, যেরকম মাংস ঝরছে চোখে এরকম, ওরকম হয় না। এটা ধোয়ার মতো নয়। হ্যাঁ, একটা সিলোভেট হলো বা একটা তোমার শ্যাডো হলো, এরকম। মাঝখানে শোনা গেছিল না যে আয়নার সামনে দাঁড়িয়ে একটা কি বললে, ব্লাডি মেরি, এই জিনিসটা কি সত্যি? এটা নাকি সত্যি, এটা আমিও শুনেছি যে এরকম 3বার চ্যান্ট করলে ওনার নামে, এবং ওই স্পিরিটটা নাকি আসে। এই যে সেম মিরর ইজ এ পোর্টাল, তুমি মিররের সামনে বলছো মানে কিন্তু তুমি স্পিরিট ফিল্মের সাথে কানেক্ট করছো, ওই জন্যই আসে। তুমি নর্মাল বলো না, তাতে আসবে না। মিররের সামনেই কেন? কারণ মিরর ইজ এ পোর্টাল, এটা অন্য ডিমেনশনে যাওয়ার একটা গেটওয়ে, দ্যাটস ওয়াই। এই জন্য জানলার উল্টো দিকে মিরর থাকলে স্পিরিটরা আসবেই বাড়িতে, বা দরজার উল্টো দিকে মিরর। মানে কারো যদি ঘরের মধ্যে জানলার উল্টো দিকে আয়না থাকে, হ্যাঁ, বা দরজার উল্টো দিকে আয়না থাকে, তাহলে ওখানে স্পিরিট কানেক্ট হয়। এই জন্য জানলার উল্টো দিকে বা দরজার উল্টো দিকে মিরর কখনোই রাখতে নেই। আচ্ছা দাদা, আপনি তো হিলিং এর ব্যাপারটা দেখেন, এই ব্যাপারটা, হিলিং এর ব্যাপারটা একটু ডিটেলসে বলুন। মানে হিলিং এর মাধ্যমে কি কি করা পসিবল, হিলিংটা কি? হ্যাঁ, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি, কারণ মানুষের জীবনে তো সমস্যা শেষ নেই, কি কি সমস্যার সমাধান হতে পারে? হিলিং হচ্ছে, মানে আমরা হিলিং ওয়ার্ডটা জানি হচ্ছে নিরাময় বা সারিয়ে তোলা, যে কোনো কিছুকে সুস্থ করা মানে হিলিং। বা এখানে হিলিং বলতে তোমার পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জিকে দূর করা, ঠিক আছে? আর বা এটা বলতে পারো যে পৃথিবীর ইউনিভার্সে যে লাইফ ফোর্স এনার্জিটা ফ্লো করছে, সেটাকে আমরা আমাদের শরীরে ড্র করিয়ে পেশেন্টের শরীরে পাঠানো। হিলিং কিন্তু মানে তুমি সামনাসামনি বসে আছো, তোমাকে আমি হিলিং করবো উইদাউট টাচ, উইদাউট মেডিসিন, আবার টাচেও হয়। কিন্তু তুমি যখন তোমার বাড়িতেও থাকবে, আমি আমার বাড়িতে বসে তোমাকে হিলিং করবো, তুমি কিন্তু সুস্থ হবে। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমি বাড়িতে বসে হিলিং করবো, তুমি ওটাকে বলে ডিস্টেন্স হিলিং, তুমি সুস্থ হবে। হিলিং তোমার বিভিন্ন মডালিটি আছে, বিভিন্ন টেকনিক আছে, রেইকি আছে, অ্যাঞ্জেল থেরাপি আছে। অ্যাঞ্জেল থেরাপিতে অ্যাঞ্জেলদের কল করে হিলিং করা হয়, তাদের এক একটা অ্যাঞ্জেলের এক এক রকম কাজ, এবং অ্যাঞ্জেল আসবে, এসে তোমাকে হিলিং করবে, সুস্থ করবে বিভিন্ন সমস্যা, সেটা তোমার মানসিক, শারীরিক, লাভ ওরিয়েন্টেড, তোমার ব্যবসা ওরিয়েন্টেড, জব ওরিয়েন্টেড, তোমার কোর্ট কেস সমস্যা, টাকা আটকে থাকা, যাবতীয় হিলিং হয়।
এডিকশন, শিল্ডিং, সমস্ত কিছু। মানে কঠিন থেকে কঠিন কঠিন থেকে ব্যাপারও কি কঠিন সারানো ব্যাপার। সম্ভব? একদম একদম। আচ্ছা, মানে আমার এরকম কেসও হয়েছে যে আইসিইউতে ভর্তি হয়ে আবার বাড়ি ফিরে এসেছে, খুব বয়স্ক একজন এজেড। এবং এরকমও হয়েছে একজন পাসপোর্ট হারিয়ে ফেলেছে, সে আমার সঙ্গে হিলিং নেয়, সে কিন্তু আমার সঙ্গে দেখা করেনি, সে দিল্লিতে থাকে। তার দিদি পাসপোর্ট হারিয়ে ফেলেছে, আমি হিলিং করেছি, উইদিন আওয়ার পাসপোর্ট পেয়ে গেছে। মানে সে কানাডা যাবে এবং পাসপোর্ট ঘরে রেখেছিল, খুঁজে পাচ্ছে না, সে প্যানিক অ্যাটাক হয়ে অজ্ঞান হয়ে হাত পা বেঁকে গেছে। তো আমাকে সেই ছেলেটি ফোন করে, তো আমি হিলিং করি এবং সেটি পেয়ে যায়। মানে এইরকমও জিনিস করা যায় হিলিং, মানে হিলিং এ অসাধ্য সাধন করা যায়, মারাত্মক একটা টেকনিক, মানে অল্টারনেটিভ ট্রিটমেন্ট। অনেকে তো বলতে পারে ধরুন মেডিকেল সায়েন্সকে আপনি চ্যালেঞ্জ করছেন। মেডিকেল সায়েন্সে এটা বিদেশে কিন্তু ভীষণভাবে আছে, কোনো নার্সিং হোমের সাথে কিন্তু হিলিং সেন্টার বা আচ্ছা। কোনো মানে ডক্টর চেম্বারের সাথে হিলিং সেন্টার কিন্তু থাকে ওদের, ওরা কিন্তু, এবং WHO হু কিন্তু মান্যতা দিয়েছেন হিলিং যে কাজ করে। ইভেন আমি নাম বলবো কি, সদ্গুরু, উনি খুব বলতেন যে এসবে কাজ হয় না, প্রাণিক হিলিং বা তোমার রেইকিতে। এবং উনি যখন নিজে অসুস্থ হলেন, সেই কিন্তু রেইকি প্রাণিক হিলিং নিয়েই সুস্থ হলেন, এবং তারপর উনি বললেন না, কাজ হয়, মারাত্মক লেভেলের কাজ হয়। আমাদের শরীরের যে 7টা চক্র আছে ওটাকে ব্যালেন্সিং করা, এবং আমাদের শরীরের বাইরে একটা শরীর আছে, ওটাকে বলে অরা, প্রত্যেকের আছে ওটা, দেখবে ঠাকুরের সেই শরীর থেকে রে বেরোচ্ছে, ওইটা হচ্ছে অরা। কারুর ব্রাইট, কারুর ডাল, ডিপেন্ড করছে তাদের সিচুয়েশনের উপর। তো ওই অরার ওয়ালে যখন জার্ম আসে, ওই অরার ওয়ালটাকে ক্র্যাক করে আমাদের ফিজিক্যাল বডিতে ঢোকে। আগে আসে হচ্ছে আমাদের অরার ওয়ালে। মানে ধরো তোমার অনেক সময় মনে হবে জ্বর জ্বর লাগছে, অথচ জ্বর নেই, টেম্পারেচার নেই, জ্বর নেই, কিন্তু লাগছে কেমন উইক লাগছে, জ্বর মনে হচ্ছে জ্বর হবে। তার মানে তোমার জার্মটা অরাতে রয়েছে, ফিজিক্যাল বডিতে তখনও ঢোকেনি। তো আমরা হচ্ছে অরাটাকে স্ট্রং করে দিই, চক্র থেকে ব্যালেন্স করে দিই, তাতে চক্র ব্যালেন্সও থাকে, এবং চক্রের সঙ্গে সঙ্গে আমাদের শরীর অর্গানও কানেক্টেড থাকে। চক্র হচ্ছে এনার্জি ফ্যাক্টরি, যেটা আমরা খাবারের মাধ্যমে এনার্জি পাই। চক্র হচ্ছে তোমার সান, এয়ার আর গ্রাউন্ড থেকে এনার্জি নিয়ে আমাদের শরীর প্রোভাইড করে, এনার্জি ফ্যাক্টরি। তোমার চক্রের মুখ যদি ব্লক হয়, তাহলে তোমার শরীরের অর্গান ম্যালফাংশন করতে শুরু করে। এটা ব্লক হবেই বা কেন? ব্লক অনেক কারণে হতে পারে। তুমি কারোর সাথে মিশলে, সে হয়তো খুব নেগেটিভ এনার্জি, বা তার এনার্জি খুব ডাউন, তোমার এনার্জি ফ্লো করে গেল তার দিকে, পাস অন হয়ে গেল। বা তুমি হয়তো খুব আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড, বা তুমি মানে ভীষণভাবে তোমার খুব ইরিটেটেড করো লোককে বা বিরক্ত করো, তোমার নেচারটা বাজে, তো ওই ক্ষেত্রে চক্র ব্লকেজ হয়। সেই ক্ষেত্রে ঠিক করা তো যাবেই অবশ্যই হিলিং এর মাধ্যমে। হিলিং এর মাধ্যমে, একদম একদম। মানে বহু কেসেস আমি তো 2009 থেকে আছি হিলিং এ, এবং বহু কেসেস ডিপ্রেশন মারাত্মক লেভেলের ক্রনিক, সেটাও ঠিক করা যায় হিলিং এর মাধ্যমে। মানে হিলিং এর মাধ্যমে অনেক এমন কিছু হয়তো মেডিকেলে ঠিক হয় না বা কমছে না, সেগুলো হিলিং এর মাধ্যমে একদম। এবং ডক্টররা বিদেশে প্রেসক্রাইব করে হিলিং না, অল্টারনেটিভ ট্রিটমেন্ট বলে, হিলিং না। মানে আমি দেখেছি যারা সাইকিয়াট্রি, তারা তো ওষুধ দেয় নার্ভের বা ঘুমের, ডিপ্রেশনে। কিন্তু আমি আমার হিলিং এর প্রসেস দিয়ে বা আরো অনেক কিছু দিয়ে তাকে যখন হিলিং করেছি, বিভিন্ন হার্বস আছে, এসেনশিয়াল অয়েলস আছে, সে অনেক সুস্থ, অনেকটা কিওর। মানে বলছে আমার ওষুধ এখন আর খেতে হয় না, আমি এখন অনেক ভালো আছি, এরকম। হিলিং এর মাধ্যমে তো এমন নয় যে কোনো মেডিসিন খাওয়া না, শুধু এনার্জি ফ্লো হবে তোমার এনার্জি শরীরে। ফ্লো মানে আমি ওই বললাম না, লাইফ ফোর্স এনার্জিকে ফ্লো করাবো তোমার শরীরে। যে যে হিলার হয়, সে মিডিয়েটর হয়। আচ্ছা, মানে পেশেন্ট এবং ইউনিভার্স থেকে যে পাওয়ারটা আসছে, সে মিডিয়াম হয়, তার শরীরে ফ্লো করাচ্ছে। ওই অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে যেটা বলছেন। শুধু অ্যাঞ্জেল থেরাপি না, অ্যাঞ্জেল থেরাপি আছে, প্রাণিক হিলিং আছে, রেইকি আছে, ক্রিস্টাল হিলিং আছে, লামাফেরা আছে, বহু মডালিটি আছে, এগুলো সব টেকনিক আলাদা আলাদা। এটা কি শেখাও সম্ভব? অবশ্যই, শেখানো তো হয়। আপনি শেখান? আমি শেখাই, ডেফিনেটলি শেখা সম্ভব। মানে এটা কি আপনি ধরুন কেউ যদি আপনার কাছে ফিজিক্যালি না আসতে পারে, অনলাইন করা যায়, শিখতে পারবেন আরামসে আরামসে। এবং অনলাইনেও হিলিং নেওয়া যায়, মানে ডিস্টেন্সে, যেটা আমি বলছিলাম না, বাড়িতে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে সারিয়ে তোলা যায় হিলিং এর মাধ্যমে। এরকম বহু ক্লায়েন্ট আছে বা পেশেন্ট আছে যাদেরকে আমি সামনাসামনি দেখিনি, তারা দূর থেকেই হিলিং নেয়। কেউ জার্মানির আছে, কেউ জাপানের আছে, কেউ দিল্লির আছে, কেউ বম্বের আছে, কেউ বাংলাদেশের আছে, বহু ক্লায়েন্টস আছে। মিরাকুলাসলি কাজ হয় হিলিং। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, সত্যি দারুণ ব্যাপার। উত্তরবঙ্গের ওই কেসটা একবার একটু যদি বলেন, কারণ আমরা চলে এসেছি পডকাস্টের একদম শেষের দিকে। ঠিক। তো আপনার থেকে ওই ব্যাপারটা একবার জেনে নেবো। আপনি উত্তরবঙ্গের ব্যাপারটা হালকা বলছিলেন, ওটা একটু বলুন, মানে ওটা কি? হ্যাঁ, ডাউ হিলসে আমরা উইকেন্ড টিম গেছিলাম ডাউ হিলে, এবং যেহেতু ওটা হন্টেড, আমরা হন্টিংসেই গেছিলাম, মেন হন্টিংসেই গেছিলাম। ইভেন শুধু ডাউ হিল বলবো না, দার্জিলিং এর ম্যাল, ইটস আ হন্টেড প্লেস। আর ওই মহাকাল মন্দিরের পিছন দিকটা, যেটা দার্জিলিং এর ম্যাল দিয়ে ঘুরে যাচ্ছে পিছন দিকে, ওটাও হন্টেড, ওই জায়গাটা। তো আমরা ওখান থেকে অনেক অর্বস এর ফটো পেয়েছি, স্পিরিট অর্বস, এবং ধোয়া ধোয়া মতো সিলুয়েট। তারপর ডাউ হিলে যখন গেছিলাম, প্রথমত তো ড্রাইভার যেতেই চাইছে না,
চাইছিলই না, মানে ওরা ও নিয়েই যাবে না, বলছে ওইদিকে কেন যাবেন, অন্যদিকে চলুন, মানে লিটারালি ভয় পায়। আর যখন ডাউ হিলসে ঢুকছি অদ্ভুত ভাবে, মানে এত পরিবেশ পুরো নিঝুম দিনের বেলা কিন্তু, এবং ডাউ হিলসের যে ওই জঙ্গলগুলো তার নিচে নিচে ওই যে ইয়েটা আছে রাস্তার ধারে, ঠাকুরের ফটো লাগানো অদ্ভুত ভাবে, মা কালী, দুর্গা, এরকম ফটো লাগানো, পরপর শিব। আচ্ছা আচ্ছা। তারপর যখন আমরা গিয়ে পৌঁছালাম, ওখানে একটা বয়েজ স্কুলও আছে আর মেয়েদের স্কুলও আছে, তো বিশাল বড় মেয়েদের স্কুলটা, এবং বন্ধ, এবং ওর ভিতরে তোমার দারোয়ানের বাচ্চারা খেলছে। তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম, এবং আমার সামহাও খুব ওর ব্যাকইয়ার্ডটা অ্যাট্রাক্ট করছিল, পিছন দিকের একটা পোর্শনে যাওয়া যায় এবং ভীষণভাবে টানছে। তো আমি গেলাম, গিয়ে কিছু ফটো, ওর পুরো নির্জন জায়গাটা, জঙ্গল এবং পুরো ফাঁকা, তো কিছু ফটো ক্লিক করলাম স্কুলের ভিতরে প্রেমিসেস এর মধ্যে। ওখান থেকে আবার চলে গেলাম হচ্ছে যে পোড়া চার্চটা উপরে আছে, যে মানে ভিক্টোরিয়া স্কুলের ঠিক অপোজিটে, ওখানেও কিছু ফটো ক্লিক করলাম। ওখানে আমারও কিছু ফটো ক্লিক করা হলো, এবং আমরা ফিরে আসলাম। ফিরে এসে যখন রাত্রিবেলা সবাই সবার ক্যামেরা নিয়ে বসেছি যে কার কি এসেছে, তখন অদ্ভুত জিনিস দেখছি যে আইফোনে একটা ফিচার্স হয় লাইভ ফটো বলে, মানে স্টিল ফটোকে টাচ করলে ওটা একটু মুভ করে ফ্র্যাকশন অফ সেকেন্ড। তো ওখানে ওই মেয়েদের স্কুলটাতে, যেখানে ব্যাকইয়ার্ডে আমি ফটো তুলেছি, ওখানে আমি দেখছি যে জানলাতে একটা চোখ, দুটো চোখ, এবং সেটা ব্লিঙ্ক করছে, মানে বেশ বড় বড় দুটো চোখ দিনের বেলা। আচ্ছা, আবার যখন এই ভিক্টোরিয়া চার্চে গেছিলাম, চার্চের একটা জানলা, ওখান থেকে একটা শ্যাডো পাস করছে, মানে যখন আমি লাইভ ফটোটা করছি এটা কিছু মুভ করছে দেখতে পাচ্ছি, মানে এদিক থেকে এদিকে যাচ্ছে জানলা, সাদা মতো। আচ্ছা। আর আমার ফটো ক্লিক করা হয়েছিল এরকম রোদের মধ্যে দিনের, মানে দাঁড়িয়ে, ওটা এসছে পুরো সন্ধ্যেবেলা, মানে পুরো অন্ধকার আকাশ, এবং আমার মাথার উপর একটা রেড কালারের স্পিরিট অর্বস মানে পুরো রয়েছে। তো এইগুলো হয়েছিল, এবং ওখানে একজনের মানে সেমি পজেসড হয়ে গেছিল আমাদের এক মেম্বার, এবং তাকে তারপর হ্যাঁ গ্রুপে, এবং তাকে আবার একটু হিলিং করে ঠিক করা হলো, যদিও আমরা প্রোটেকশন নিয়ে গেছি, কারণ হন্টিংসে যাওয়া আর হন্টিংস থেকে ফেরার সময় কিছু প্রোটেকশন ডেফিনেটলি নিতে হয়। আমরা এমনি এমনি চলে গেলাম এবং আমাদের এনার্জি পুরো ড্রেন হয়ে যাবে, ওটা উচিতই নয়। যদিও হয় তুমি যত কিছুই নাও, তাও মানে অনেকটা প্রোটেকশন নিলে কি হয়, মানে যতটা হওয়ার মানে ড্রেন ততটা হবে না, বা খুব একটা তোমাকে ক্লিঙ্ক করতে পারবে না স্পিরিট, আচ্ছা। সেটা করা উচিত। বা কোনো শিল্ড করে নিলাম, বা এমন কিছু ক্রিস্টালস নিয়ে গেলাম। আমরা ঘোড়ার ওই নালের আংটি, লোহার আংটি পরে গেছিলাম, কিছু ক্রিস্টালস নিয়েছিলাম, এসে পুরো ক্লেন্সিং করেছি ওই সেজ জ্বালিয়ে নুন জলে। লোহা রাখলে তো বলে যে স্পিরিট নাকি আসে না, আসতে পারে না। অনেক সময় বলে মারা গেলেও বলে না লোহা পড়তে চাবি রাখে। ইভেন তোমার বালিশের নিচেও লোহা রাখা উচিত, যাদের বাড়িতে এই সমস্যাগুলো আছে বা যাদের এই প্রবলেমগুলো আছে হন্টিংস। আচ্ছা আচ্ছা। তো যাই হোক দাদা, আপনার সাথে তো আলোচনা করে খুবই ভালো লাগলো, আমারও ভীষণ দারুণ লাগলো রূপমদার সাথে আলোচনা করে। আপনারাও যদি হিলিং এর ব্যাপারে তো রূপমদার থেকে শুনলেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু রূপমদার সাথে যোগাযোগ করুন, আশা করি পুরোপুরি কাজ পাবেন। আর আজকের এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম আরো দুর্দান্ত পডকাস্ট পাওয়ার জন্য এবং আরো ভৌতিক ঘটনা পাওয়ার জন্য। আপনারা যদি আমাদের সাথে বসে পডকাস্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। রূপম দাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আর এর পরেও আমরা রূপমদার সাথে আলোচনা করব, এরপরে আরো এপিসোড আসবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ বাই, নমস্কার। নমস্কার।